মোহনবাগান ছেড়েছি কিছু ডিসিশনের জন্য। আমরা যখন মোহনবাগানতে উঠতাম এসি রুম পেতাম, খাওয়া দাওয়া আলাদা পেতাম। এবার সে টালিগঞ্জে তো সেটা পেতাম না। মোহনবাগান টিম আর টালিগঞ্জের সাথে অনেক ডিফারেন্স। সুযোগও দিতে হবে, বাঙালি প্লেয়ারদের সুযোগ দিতে হবে। যে ফরেন কোচ হোক আর অফিসিয়াল, মেন আমি বলবো অফিসিয়ালদের জন্য, অফিসিয়ালে বাঙালিদের বেশি সুযোগ। আজকে আমি খেপ খেলছি, খেপ খেলে তো আমি তো আইএসএলে যেতে পারবো না। পয়সাটা আমি দেখতে পাবো, কিন্তু কেরিয়ারের দিক থেকে বহুত ক্ষতি আমি বলবো। আইএসএল এর টিমে বা আই লিগের টিমে বিদেশি কোচ আছে, ওই দিক থেকে ইন্ডিয়ান কোচ আছে। তো সেখানে ধরো তুমি খেলতে গেছো, আমাকে সুযোগ দিন, এই যে বলাটা, এটা কি মনে হয় যে হয় বলে এরকম প্লেয়ার থাকে? মানে সব টিমে একটা দুটো থাকে এরকম প্লেয়ার। ফরেন কোচরা কিন্তু এসব পছন্দ করে। যে রাত্রিবেলা ফোন করে তাকে জিজ্ঞেস করছে, স্যার আমি কি মিস করলাম, আছে কি আজকে খেলায় কি ভুল হলো, যে ভালো প্লেয়ার হবে সে জিজ্ঞেস করবেও না। লড়াইটা হাড্ডাহাড্ডি হয়। লড়াই মানে ইন্ডিয়া টিমে তুমি কি বলছি, তোমার একদিন রেস্ট, তুমি যদি একদিন রেস্ট নিয়ে নাও, তুমি কতটা পিছিয়ে গেলে তুমি নিজেও জানো। ইন্ডিয়ান ফুটবল পিছিয়ে আছে আবার এজেন্টের জন্য অনেকটা ক্ষেত্রে। হ্যাঁ, এজেন্টদের আমি বলবো নতুন ছেলেকে তুলে দেখা। আজকে যদি এজেন্ট ধরতাম বা ওই মোহনবাগান আমি সই করতাম, তাহলে আমি একটা ভালো জায়গায় থাকতাম। ইস্ট বেঙ্গলের এই অবস্থা আছে, কিন্তু বাইরের স্টেটের লোকেরাও কিন্তু হাসাহাসি করছে। স্পন্সার আসবে কি করবে? রেজাল্ট না পেলে স্পন্সার, এই বছর যা রেজাল্ট হয়েছে স্পন্সার করবে? আমাদের যেটা আছে সেটাকে নিয়ে ভাবতে হবে। আইএসএল যারা এত ইনভেস্টার আইএসএল ইনভেস্ট করছে, এখানে করছে, তারা কিছু পয়সা নিয়ে বিদেশে পাঠাক না প্লেয়ারদের। ধরো কোনো আমি টাই আপ করলো আর্সেনাল একাডেমির সাথে, বার্সার একাডেমির সাথে, রিয়াল মাদ্রিদ একাডেমির সাথে, ওদের সাথে থাকবে, ওদের সাথে প্র্যাকটিস করবে, ওদের সাথে করবে, সব কিছু করবে। তাহলে কি হবে? ওদের থেকে কিছু শিখতে পারবে আমাদের প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়াররা। ওদের মতো সিস্টেমে প্র্যাকটিস করলে চেয়ারের মতো পারবে। তোমাকে চিন্তাধারণা সামনে তোমাকে সারাক্ষণ ভাবতে হবে যে আমি ন্যাশনাল টিম যখন খেলতেই হবে আমাকে ন্যাশনাল। যে এআইএফএফ এর কাছে টাকা নেই কেন, মানে এত টাকার অভাব কেন? ক্রিকেট টিমে যখন ওয়ার্ল্ড কাপ খেলতে পারে কোনো স্পন্সারও থাকবে না, আমি দেবো স্পন্সারও থাকবে। ইন্ডিয়া বাংলাদেশের সাথে খেলেনি, কিন্তু খেলে যাই একটা প্লেয়ারের সাথে, হামজার সাথে। কোথাও কি 11 জন একটা প্লেয়ারের সাথে না কম্পিট করে উঠতে পারছেন? আমাদের ভারতীয় বংশোদ্ভূত অনেকে আছেন, তাদেরকে নিয়ে এসে কি তবে ইন্ডিয়া তবে ওরকম পারফর্ম করতে পারে? আপনারা দেখলেন হামজা চৌধুরী কীভাবে একাই বাংলাদেশকে ভারতের হাত থেকে বাঁচালো। যাই বলুন না কেন, হামজা আসার পর বাংলাদেশের ফুটবলে অনেক উন্নতি হয়েছে। তাহলে ইন্ডিয়ার হচ্ছে না কেন? ইন্ডিয়ারও কি তবে বাইরে থেকে প্লেয়ার ভাড়া করে আনতে হবে নিজেদের ভালো খেলার জন্য? হাই, আমি তমজয়, তোমরা দেখছো যাযাবর পডকাস্ট। আজকে আমাদের অতিথি রাজীব ঘড়ুই, যাকে তোমরা অনেকেই চেনো, 2013 সালে মোহনবাগানে খেলেছেন। তো চলো শুরু করা যাক আজকের পডকাস্ট। কেমন আছো? ভালো আছি। তোমার কেমন লাগছে আমাদের এই যাযাবর পডকাস্টে? যাযাবর পডকাস্টে এসে খুব ভালো লাগছে, আমাকে আমন্ত্রণ করার জন্য থ্যাংক ইউ। তুমি 2013 সালে মোহনবাগানে ছিলে, সেই সিজনে 3টে ম্যাচ খেলেছো। তারপর তুমি মোহনবাগান ছেড়ে বেরিয়ে গেলে কেন? দেখো, আমি মোহনবাগান ছেড়ে 2013-তে ছিলাম। তা আমি মোহনবাগান ছেড়েছি কিছু ডিসিশনের জন্য, যেমন আমার অন্য ক্লাব থেকেও অফার ছিল। তা আমি দেখছিলাম যে মানে আমি ম্যাচ কম পাচ্ছি, তা আমি চাইছি খেলতে চাই। তা আমি সেই হিসাবে এবার আমার যখন মোহনবাগান ক্লাব আমাকে এগ্রিমেন্টের জন্য ডেকেছিল, তো আমি আমার স্যারকেও ডেকেছিলাম। স্যারও বলেছিল যাবো, আসতে পারিনি কোনো কারণে। তা সেই হিসাবে আমার স্যারও একটা ডিসিশন নিল যে দেখ, এখানে খেলতে হবে তোকে, না খেললে কিন্তু ওই মোহনবাগান থাকলাম করে লাভ নেই। তা সেই হিসাবে আমি কি করলাম, এগ্রিমেন্ট ওখানে ক্যান্সেল করে আমি চলে গেলাম টালিগঞ্জ অগ্রগামী। আমার কিন্তু অলরেডি আবার তোমার ন্যাশনাল টিম 23 ন্যাশনাল টিমেও ডাক ছিল। তা আমি সেই বছর যদি মোহনবাগানও থাকতাম, আমার আন্ডার 23 ইন্ডিয়া টিমেও আমি খেলতে পারতাম। তারপরে হচ্ছে তোমার আমার আইএসএলও চান্স ছিল একটা। আচ্ছা, তো সেই দিক থেকে মানে কি বলবো, মানে ওই যে আমি নিচের দিকে একদম সই করলাম, তারপর থেকে আমার আস্তে আস্তে গ্রাফ নিচের দিকে যাচ্ছে। তুমি যে বললে যে তোমার একজন স্যারের সাথে তুমি কথা বলেছিলে যে কি করব, সে তোমাকে বলেছিল, বুদ্ধি দিয়েছিল সোজা কথায়। তো কেন বললো এরকম যে তুমি একটা বড় ক্লাব থেকে এসে ছোট ক্লাবে চলে যাবে? শুধুমাত্র গেম টাইমটা কি সব ক্ষেত্রে ম্যাটার করে? একটা বড় ক্লাবে আছো তুমি, সেখান থেকে একটা ছোট ক্লাবে শুধু গেম টাইমিং এর জন্য যাওয়া? দেখো, স্যারকে ছোট থেকেই মানি। তা মানে একদমই উনি বলতে গেলে আমার গুরু। তা এবার উনি আমাকে বলেছিল দেখ, খেলতে হবে। তুই মোহনবাগানে বসে থেকে তুই ফুটবল প্লেয়ার, গিয়ে বসে থেকে লাভ নেই, তোকে খেলতে হবে। গেম টাইম যত গেম খেলবি তত তোর ম্যাচ, তুই এখান থেকেও কিন্তু আবার টালিগঞ্জ খেলেও কিন্তু তুই আবার মোহনবাগানে কামব্যাক করতে পারিস কিন্তু। তাই সেই হিসাবে ওনার কথা আমি শুনে করেছিলাম। তবে এটা যেহেতু ওনাকে খুবই ভরসা করি, কোনো করি, মানে বলতে গেলে ভগবানের মতোই ওনাকে মানি বলতে গেলে। এবার
ওনার কথা শুনে আমি সই করলাম, তারপরে খেললাম, গেম টাইমও পেলাম, খেললাম। তারপরে হচ্ছে আমরা কলকাতা লিগের রানার্সও হয়েছে হ্যাঁ সে হ্যাঁ, বছর। সেই বছর। তো সেখান থেকে তারপরে আর সেরকম বড় টিমে আমার অফার আসেনি আপাতত। তারপর আস্তে আস্তে আমি ছোট টিম, আবার পরের বছর ছোট টিমে সই করলাম, জর্জ টেলিগ্রাফ সই করলাম। সেই বছরও জর্জও খেললাম, সেই বছর আইপিএসসি রানার্সও হলাম আমরা সেই বছর। দেখো একটা জিনিস কি আছে, আমার কপালে ছিল ওইটুকানি, ব্যাস, হ্যাঁ, এই হিসাবে আর কিছুই না। সেই সময় মোহনবাগানের কোচ ছিলেন করিম বেন শরীফা। তো তার সাথে কি একটু কোথাও ডিসকাস করলে কি সুবিধা হতো? না, উনিই বলে গেছিলো যে কিছু ইয়াং প্লেয়ারের একটা লিস্ট দিয়ে গেছিলো করিম বেন শরীফা। তো সেই হিসাবে আমাকে মোহনবাগান 3 বছরের এগ্রিমেন্ট করার জন্যই বলেছিল। তা আমি ওই ডিসিশনটা যদি আমি নিয়ে নিতে পারতাম তাহলে আমার জায়গাটা ভালো জায়গায় আপাতত এখনো পর্যন্ত থাকতো। তবে ডিসিশনের উপর সব কিছু ম্যাটার করে, কিন্তু ডিসিশন তুমি যদি একবার ভুল করো, ব্যাস, হ্যাঁ, চান্স মানে আবার আসবে, কবে আসবে সেই আশায় বসে থাকতে হবে। মানে তারপরে চলে গেলে টালিগঞ্জ অগ্রগামীতে। তো টালিগঞ্জ অগ্রগামীতে গিয়ে সেখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন ছিল? একটা বড় ক্লাব থেকে খেলে আসার পর একটা মানে দ্বিতীয় সারির একটা টিম। দেখো, একটা মোহনবাগান টিম আর টালিগঞ্জের সাথে অনেক ডিফারেন্স। হ্যাঁ, ক্লাব আমি কাউকে ছোট বড় বলছি না, কিন্তু মোহনবাগান ক্লাব মোহনবাগান, আর টালিগঞ্জ হচ্ছে আগেও ছিল, উনি ওই টিম আই লিগ খেলতো আগে। তা এবার কি আছে দেখো, প্লেয়ার, জার্সি রোড আছে, প্লেয়ার আছে, সাপোর্টার আছে। এবার দেখো আমরা যখন মোহনবাগানে প্র্যাকটিস করতাম তখন সাপোর্টাররা রেগুলার আসতো মাঠে। এবার টালিগঞ্জে তো সেটা হতো না। টালিগঞ্জে আমরা প্র্যাকটিস করছি, কেউ আসতো না, কোচ থাকতো, অফিসিয়াল থাকতো, আর হচ্ছে তোমার এই যারা বল ফল এ করে খাওয়া দাওয়া দেয় তারাই থাকতো, আর সেরকম সেই হিসাবে আর কেউ আসতো না। ডিফারেন্স ওই জার্সি আর হচ্ছে। এবার দেখো আমরা যখন মোহনবাগানতে উঠতাম, এসি রুম পেতাম, খাওয়া দাওয়া আলাদা পেতাম। এবার সে টালিগঞ্জে তো সেটা পেতাম না। প্র্যাকটিস থেকে উঠলাম, কোনো এসি নেই, কিছু নেই, ওই খাচ্ছি, গরমে ঘামছি, এ করছি, ওই এ করেই আমাদের এ করতে। এই ডিফারেন্স, এইগুলো কিছু কিছু ডিফারেন্স আছে। সাপোর্টার তো মানে বড় টিমে তো একটা প্লেয়ারকে তুলে দেয় সাপোর্টাররা, একটা প্লেয়ারকে সাপোর্টাররা উপরে তুলে দিতে, আবার নামাতেও পারে। সব কিন্তু সাপোর্টারের উপর ডিপেন্ড করে। দেখো একটা যদি আমাকে এনকারেজ কেউ যদি করে, আমি মাঠে খেলছি, আমাকে যদি কেউ যদি এনকারেজ না করে, আমি সেই হিসাবে খেলতে পারবো না। একটা যদি সাপোর্টার 10খানা সাপোর্টার রাজীব যদি বলে, তো আমার খেলার আরো ভালো মানে আমি আরো বেটার খেলতে পারবো। বড় টিম বলতে গেলে যেমন দেখো মোহনবাগানের সাথে আমি বলছি, কারণ তুমি মোহনবাগানই সবচেয়ে বড় টিম তুমি যেখানে খেলেছো, এবং তারপর ভর্তি ভর্তি ছোট ছোট অনেক টিমের সাথে তুমি খেলেছো, টিমের হয়ে খেলেছো। তো সেক্ষেত্রে প্রত্যেকটা টিমের তো অ্যাম্বিয়েন্স বলো, একটা বড় টিমের সাথে অ্যাম্বিয়েন্স হলো, ট্যাকটিস হয়ে গেল, তারপরে বিদেশি প্লেয়ারের যে খেলার মান, সেটা তো সবটাই ডিফারেন্স থাকছেই। তারপর তো তোমার নিজেকে গিয়ে তখন কখনো মনে হয়েছে যে ইস, যদি ওই বড় টিমের কাতসুমি থাকতো আমার সাথে, আমার খেলাটা হয়তো কোথাও গিয়ে খুলে যেত? দেখো আমি টালিগঞ্জে ছিলাম, এবার দেখো বাজেটের উপর সব ডিপেন্ড করে, ঠিক আছে। মোহনবাগানের বাজেট আর টালিগঞ্জের বাজেট অনেক ডিফারেন্স। টালিগঞ্জের বাজেট হচ্ছে একটা সামান্য বাজেট থাকে, সেই হিসাবে তো আর কাশ্মীরকে নিতে পারবে না। কাশ্মীর বাজেট অনেক, সেই বাজেটে পুরো টালিগঞ্জ টিম হবে। তো আমরা যেটা চাইবো সেটা আর হবে না, কেন যে আসছে তাকে নিয়ে আমাকে খেলতে হবে। এবার আমি যদি এখন মোহনবাগানে এখন যে কারেন্ট স্ট্রাইকার আছে, সেই তাকে যদি আমি যদি টালিগঞ্জে পারবে না, দিতেই পারবে, ক্লাব বিক্রি করলেও পারবে না এত টাকা। তো আমার যে আছে তাকে নিয়ে আমাকে খেলতে হবে। আর খেলা হচ্ছে, দেখো আমি যখন মোহনবাগানে ছিলাম, কাশ্মী যেই টার্নিং, এইসব মানে বল নিয়ে স্পিডি দৌড়ানো, ওর থেকেও কিছু শেখা যায়। যে ফরেনার আজকে বিদেশি প্লেয়াররা আইএসএলে আসছে, কিছু প্লেয়াররা কিছু শিখতে পারছে, জুনিয়র ইয়াং প্লেয়াররা শিখতে পারছে। তো আরও অনেক কিছু যারা তারা কি এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে, কি প্রোটিন পাউডার খাচ্ছে, সব কিন্তু ওদের থেকে আমরা কিন্তু শিখছি। তো এই জন্য আইএসএলে কিছু প্লেয়ার যারা মানে ইয়াং প্লেয়াররা খেলছে, তারা দেখো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। মানে এই দিব্যেন্দু, তারপরে হচ্ছে তোমার সায়ন আছে, এরা তো কিছু দেখে দেখে শিখে তো আজকে ভালো জায়গায় রয়েছে। দেখো ইয়াং সুযোগও দিতে হবে, বাঙালি প্লেয়ারদের সুযোগ দিতে হবে। যে ফরেন কোচ হোক আর অফিসিয়াল, মেন আমি বলবো অফিসিয়ালদের জন্য, অফিসিয়ালে বাঙালিদের বেশি সুযোগ দিই। আজকে নর্থ ইস্ট, মণিপুর, মিজোরাম, সিকিম, এদেরকে কিন্তু টেনে আনছে কিন্তু বাইচুং, গৌরবাঙ্গি, রেডি সিং, এদেরকে সুযোগ দিচ্ছে। আজকে কিন্তু আমাদের প্লেয়ারদেরও সুযোগ দেওয়া উচিত বাঙালি ছেলেদের, তবেই কিন্তু বাঙালি ছেলেরা আরও কিন্তু গ্রাফ বাড়বে, বাঙালি ছেলেদের খেলার মানটা বাড়বে। তো সেই হিসাবে তুমি দেখো আজকে আইএসএল এ তুমি মোহনবাগানে দেখো আর ইস্টবেঙ্গলে দেখো, কটা বাঙালি ছেলে আছে তুমি শুধু গুনে দেখো। শুধু ওর পরে তো তুলতে হবে না, আরও বাঙালি ছেলে, মানে যে আজকে সুভাষিসের মানে সুভাষিস মতো আর একটা সুভাষিসকে তো তুলতে হবে, তবেই তো
বাড়বে প্লেয়ার, মানে ওয়েস্ট বেঙ্গলের নামটাও বাড়বে, যে আর সবাই বলছে ওয়েস্ট বেঙ্গল আর বাংলার ফুটবল শেষ। কি করে তাহলে? তো কি শেষ, একদম প্লেয়ারই উঠছে না। কেন উঠছে না তাহলে? তো সন্তোষ ট্রফি তো জিতলো বাংলা। তো ওই ছেলেগুলোকে সুযোগ দিচ্ছে না তো। সুযোগ কোথায় দিচ্ছে? সুযোগ দিক। লেস্টানকে দিয়েছে, আমি মানছি লেস্টান, কিন্তু আগে কিন্তু লেস্টান ছিল না, খেলতে খেলতেই তবে লেস্টান হয়েছে। তো আজকে রবি হাজরা একটা খেলবে, দুটো খেলবে, সে যদি 4-5টা ম্যাচ খেলে তবে কনফিডেন্স পাবে, তবে কিন্তু সেও সেই জায়গায় যাবে। কিন্তু এবছর না এত একটু আস্তে করে চললো, নেক্সট ইয়ার ধরো আমি সাপোজ বলছি মোহামেডান আছে, মোহনবাগান ওকে নিল, তো কনফিডেন্সটা বাড়বে যে আমি আগের বছর একটা আইএসএল টিমে ছিলাম, ও কিছুটা হলো বেটার হচ্ছে, একটা চ্যাম্পিয়ন টিমে গেলে হচ্ছে একটু কিছু বেটার খেলার চেষ্টা করেছে। তো তবে কিন্তু সে আস্তে আস্তে উপরের দিকে যাবে। যদি তাকে যদি আমি না পারে না, খেলতে পারে না, হবে না, এদের চলবে না এরকম বলে যদি কেটে দেয় বা চান্স না দেয়, তাহলে তো সেই হয়ে থাকবে, তার লাভ কিছু হবে না। আচ্ছা তুমি বলো না, নর্থ ইস্টের ছেলেরা মিস পাস করছে, গোল মিস করছে, খেলতে পারছে না, কিন্তু দেখো সে কিন্তু আবার সুযোগ পাচ্ছে। কিন্তু সে সুযোগটা পাচ্ছে কিভাবে? এজেন্ট করে দিচ্ছে। আর তার এজেন্ট দেখতে হবে কে, নয় গৌরবাঙ্গের সাথে রিলেশন আছে, নয় বাইচুনের সাথে রিলেশন আছে, নয় হচ্ছে তোমার রেডি সিং এর সাথে, এদের নির্মল ছেত্রীর সাথে, এদের সাথে রিলেশন টাই আপ আছে। তবেই কিন্তু সে তবে ওপর মহল থেকে বলছে না আমার ছেলেটাকে একটু তুমি পুশ করো, সে সেই হিসাবে চান্স পাচ্ছে। সেই আর আমাদের বাঙালি ছেলেদের সেটা কেউ করছে না, খেলতে পারছে না, হবে না, ও বললে হবে না, তো ও বলে দিচ্ছে হবে না। আরে ভাই যে বলছে হবে, চলো ভাই কাম ব্যাক, আবার করবে ও কাম ব্যাক, ওকে সুযোগ দাও, তবেই তো হবে, সুযোগ পাবে। আচ্ছা তুমি যে এই কথাগুলো বললে আমাকে পুরো, যে বাংলার প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত, বা তুমি আরো অনেক কিছু বললে আমাকে, তো কোথাও কি তোমার সাথে এই জিনিসটা হয়েছে বলে তুমি এইগুলো বলছো মনের কষ্টে? হ্যাঁ সুযোগ, দেখো আমি এরকমও তোমাকে বলছি, আমি একদিন আমাকে একটু একটা কোচ, মানে নাম বলছি, ইন্ডিয়া টিমে এখন রয়েছে, তো ও আমাকে একদিন বলে একটা কথা বলেছিল যে রাজীব তোকে মুম্বাইতে, আমি কিন্তু খেলেছি কলকাতা লিগ, আমাকে বলেছিল মুম্বাইতে তুমি একটা টিমের তোকে যেতে হবে। তো আমি ভেবেছি যে তোকে কি ট্রায়াল দিতে হবে, তো বলছে দেখ ট্রায়াল তো দিতেই হবে, কিছু করা নেই। তাই আমি বললাম ঠিক আছে চলো আমি ট্রায়াল দেবো। আমি একদিন দুদিন ট্রায়াল দিয়েছি। আমার সাথে একটা ছেলে ছিল, তার মধ্যে একজনকে নেবে, টিএফ এর একটা ছেলে ছিল, টিএফ এ যে একাডেমি, দেখো ইন্ডিয়াতে এখন বেস্ট সবচেয়ে একাডেমি টিএফ এ, টাটা ফুটবল একাডেমি, আর আমি ছিলাম। তা ওই দুজনের মধ্যে যে কোনো একজনকে নেবে, ঠিক আছে। তা একটা তখন আমি গেছিলাম সেকেন্ড ডিভিশন আই লিগ খেলছে, ওই টিমটা সেকেন্ড ডিভিশন আই লিগ খেলছে। তো আমি প্র্যাকটিস ম্যাচ রেলের সাথে, সন্তোষ ট্রফি রেলের সাথে নিয়েছিলাম। আমি ট্রায়াল দিচ্ছি, বিশ্বাস করবে না, দুটো কোচ আমাকে বলছে একে আমি নেবো, তোমাকে নেবে। হ্যাঁ আমি দুটো গিয়ে, আমি তখন উইং হাফ খেলতাম, গিয়ে পড়াশুনি করেছিলাম, গোলও হয়েছিল, সন্তোষ ট্রফি রেলের সাথে 1 গোলে জিতছি, ওই আমার বলেই গোল হয়েছিল। তখন কোচেরা সব অফিসিয়ালকে বলেছিল যে একে আমরা নেবো, তখন বলছে না আমাদের একটা ছেলে খেলাবে টিএফ এ, যেহেতু ওর ব্র্যান্ড টিএফ এ, আচ্ছা মানে ওই যে টিএফ এ যেটা, কিন্তু খেলতে না পারুক কোচিং ব্র্যান্ড হয়ে গেছে টিএফ টা। তো আজকে ওই দাদা আমাকে, মানে ওই দাদাই বলছি, উনি আমার দাদার সাথে হেভি রিলেশন, আমার সাথে খুব ভালো, তো ওই দাদাই আমাকে একদিন সুযোগ ওই মানে ওই আই লিগের এটা করে দিয়েছিল। তো আমি ওনাকে বলেছিলাম আমি তোমার মান আমি ঠিক রাখবো, তুমি আমাকে পাঠিয়েছো। তো এরকম আমি আর কাউকে পাইনি, যে আমি যত কলকাতা লিগ খেলেছি, যতদিন খেলেছি, যেখানে গেছি আমি চান্স পেয়েছি, মানে গিয়ে খেলেওছি, বসে থাকিনি। আমাদের রঞ্জন স্যার পাঠিয়েছিল, দীপঙ্কর দা আমাকে পাঠিয়েছিল বাইরে। তো আমি কোনো জায়গায় ফিরে আসিনি, চান্স পেয়ে, কিন্তু আমি পরে এজেন্ট ধরতে পারিনি। আজকে যদি এজেন্ট ধরতাম বা ওই মোহনবাগানে আমি যদি সই করতাম, তাহলে আমি একটা ভালো জায়গায় থাকতাম। প্রীতম, প্রণয়, এরা সব আমার বন্ধু বান্ধবী বলতে। আচ্ছা এই যে তুমি যে বললে যে তুমি এখানে এরকম চান্স পেলে না, বা যে গল্পটা আমাকে বললে, তো সেখান থেকে আমার একটা জিনিস খুব মাথায় এলো যে বিদেশি কোচও আছে আমাদের আইএসএল এর টিমে বা আই লিগের টিমে, বিদেশি কোচ আছে, ওই দিক থেকে ইন্ডিয়ান কোচ আছে। তো সেখানে ধরো তুমি খেলতে গেছো, সুযোগ পাওয়ার জন্য কি সকালবেলা উঠে মানে বাটারিং করা বলে, যেমন ধরো ঘুম থেকে উঠে টেক্সট করা যায় স্যার মর্নিং, বা যখন এলো খেলার গ্রাউন্ডে স্যার ভালো আছেন তো, শরীর ঠিক আছে তো, এই যে এই জিনিসটা কথোপকথন করে একটা কনভারসেশন স্কিল করে। ব্যাপার আছে দেখো, আমি ফরেন কোচ যে কথা বলছি, ফরেন কোচরা কিন্তু এসব পছন্দ করে, আমি তো। আর ইন্ডিয়ান কোচ এগুলো, কিছু ইন্ডিয়ান কোচ আছে, যেমন তারা বলে, যেমন অনেক প্লেয়ার বলে গুড মর্নিং স্যার, রাত্রিবেলা মেসেজ করছে স্যার আমাকে, আমি স্যার কেমন খেললাম আজকে, স্যার আজকে গিয়ে আমি ভালো ডিফেন্ডিং করেছি, বা আজকে সেন্টারিংটা ভালো করেছি, বা আজকে স্যার কেমন গোল করলাম। তো এইগুলো বলা মানে কি, তার মানে সে যা শুনতে যাচ্ছে, তার মানে কি কোচও ভাবছে না আমার থেকে জিজ্ঞেস, একে আমি সুযোগ দেবো, তবেই তো ওর উপর ইমপ্রেস হচ্ছে না, যে রাত্রিবেলা ফোন করে তাকে জিজ্ঞেস করছে সের আমি কি মিস করলাম আজকে, কি আজকে খেলায় কি ভুল হলো। যে ভালো প্লেয়ার হবে সে জিজ্ঞেস করবেও না, আর ফোনও করবে না রাত্রিবেলা। এরকম প্লেয়ার থাকে, মানে সব টিমে একটা দুটো থাকে এরকম প্লেয়ার। তো ফরেন কোচের ফরেন কোচ হচ্ছে এইসব পছন্দ করে না, পারফরমেন্স শেষ কথা।
তুমি মাঠে খেলতে পারলে তোমাকে খেলাবে, না খেলতে পারলে তোমাকে খেলাবে না। আর এইটা যদি ইন্ডিয়ান কোচ হয়, এই জন্য ইন্ডিয়ান ফরেনারদের সাথে ডিফারেন্স। আচ্ছা, ফরেনার ওদের প্র্যাকটিস, ডিসিপ্লিন, তারপর হচ্ছে তোমার প্লেয়ারদের থাকার, ওরা কিন্তু টোটালি একটা প্লেয়ারকে নিয়ে ভাবে। কিন্তু ইন্ডিয়ান কোচে আজকে ইন্ডিয়ান, তুমি একটা কোনো ইন্ডিয়া টিমে, মানে আমি বলছি মানে কোনো ছোটো টিমে তুমি গিয়ে দেখো, আর একটা ইন্ডিয়ান ফরেন কোচ, মানে মানে আমাদের ইন্ডিয়ার মধ্যেই কোনো ফরেন কোচের ডিফারেন্সটা বুঝতে পারবে। ও তখনই প্লেয়ারদের যেন বলে, এই সবাইকে তুমি করো, একটা এসি ঘরের ব্যবস্থা করো। আজকে একটা প্লেয়ার এত খাটাখাটনি সারাদিন খেটে খুঁটে, যদি সে গিয়ে একটা ঘরের মধ্যে কোনো এসি নেই, কোনো পাকার হাওয়াতে, তো যা প্র্যাকটিস করেছে তার শরীর খারাপ হয়ে যাবে, পরের দিন আরও দিতে পারবে না মাঠে। আজকে বড় টিমের প্লেয়াররা কেন এত ভালো খেলে? প্র্যাকটিসের পর বাসে এসি, বাস থেকে নামলো রুমে এসি। তো তাদের দেখো না, তাদের আজকে সে মানে 100% মাঠে গিয়ে দিতে পারে, কিন্তু সেই প্লেয়ারগুলো কিন্তু এই ফরেন কোচ এগুলো ভাবে, কিন্তু ইন্ডিয়ান কোচ এগুলো ভাবে না। কেউ বলেও না যে আজকে অফিসিয়ালকে বলতে গেলে ভয় পাবে। কেন বলতে পারে ভয় পায়? যদি ওকে সরিয়ে দেয়। ফরেন কোচ কিন্তু বলে দেয়। এই জন্যে ডিফারেন্স, তোমাকে ডিফারেন্স বুঝতে হবে যে ফরেন কোচরা ওরা প্রফেশনাল, ওরা কাউকে ভয়, তুমি রাখলে রাখবে, না রাখলে রাখতে হবে। তো ইন্ডিয়ান কোচরা না, আমাকে যদি না রাখবে, আর যদি এই কথাগুলো আমি বলি, কেন আমি প্লেয়ার হয়ে বলতে যাবো? প্লেয়ার হয়ে ভেবে আমার লাভ কি আছে? আজকে একটা প্লেয়ারের জন্য আমি বলতে যাবো, তখন ওকেই বলে তুমি আপনাকে থাকতে হবে না, আপনি চলে যান, অন্য কোচ আসবে। এই জন্যে ওরা এইসব বলতে চায় না ইন্ডিয়ান কোচে। ডিফারেন্স এই জায়গা। আর হচ্ছে তুমি যেটা বললে যে মানে করা, হ্যাঁ, যেটা হচ্ছে প্লেয়াররা, কিছু প্লেয়ার আছে মানে বড় টিমেও থাকে, ছোট টিমে থাকে। বড় টিমে কি করতো, ফরেন কোচকে তো আর করতে পারে না, অফিসিয়ালকে করে। এবার দেখো, একটা বড় টিমে যখন টিম হয়, পুরো অফিসিয়ালকে মিলিয়ে কোচ তো একটা টিম করে, তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, সবাইকে করে তবে কিন্তু একটা টিম হয়। বড় টিমে 18 জন। তো ছোট টিমে কি হয়, যে ইন্ডিয়ান কোচ থাকে সেই করে, তো তাকে এসে বলে স্যার গুড মর্নিং স্যার। ওরা একটা সবার একটা কোটার প্লেয়ার থাকে, আমার এটা প্লেয়ার, ধরো আমি সাপোজ বলছি, ধরো আমি আই লিগে নেরোকাতে ছিলাম, নেরোকার কোচ ইন্ডিয়ান কোচ, ঠিক আছে। এবার কি করলো, ওই কোচ দেখলাম কলকাতা লিগে কোনো টিমে কোচ হিসাবে এলো। এবার তার সাথে আমার একটা ইন্ট্রোডিউস হলো, রাজীব আমার সাথে ছিল। এবার কি হবে, তখন আমি কি ভাববো যে কোচের সাথে একটু ভালো জোগাড় হবে, তাহলে আমি খেলতে সুযোগ। রাজীব ভালো করে প্র্যাকটিস করো, গুড মর্নিং স্যার, এইসব এই যে লাগানো করা, এইগুলো আমার মতে আমি কোনোদিন করিনি। আর কাউকে এসব মেসেজও মানে কোনোদিন গুড মর্নিং, মানে একটা রেসপেক্ট আছে, যখন মাঠে গেলাম স্যার গুড মর্নিং স্যার, ওটা যখন লাইন আপ করা হলো গুড মর্নিং স্যার, ব্যাস এই। কিন্তু রাত্রিবেলায় ফোন করা, এগুলো আছে, অনেক প্লেয়ার আছে করে, কিন্তু এসব লাভ নেই করে। এই যে তুমি অনেকগুলো নাম বললে বড় বড় প্লেয়ারদের যারা আইএসএল এ খেলেছে, যেমন ধরো প্রণয় হালদার বললে, কিংশুক দেবনাথ বললে, তারপরে ওই দিক থেকে প্রীতম কোটাল বললে, তো হ্যাঁ, তো তারা একটা বড় লেভেল অ্যাচিভ করে নিয়েছিল। এবং তারপরে এখনো কি তোমার তাদের সাথে যোগাযোগ আছে? কারণ দেখো, তারা একটা আইএসএল এর মতো একটা জায়গায় ছিল, বিলং করেছে। তুমি মানে সেকেন্ড ডিভিশন, যেটা বলতে গেলে আই লিগ এখন সেকেন্ড ডিভিশন, সেখানে খেলেছো। তো তাও একটা হয় না যে বন্ধুত্বের একটা চির ধরে কোথাও গিয়ে একটা? হ্যাঁ দেখো, ব্যাপারটা হচ্ছে ওরা একটা খুব ভালো জায়গা আছে আমাদের, মানে খুবই কি বলবো তোমাকে, মানে এত ভালো বন্ধু, মানে প্রীতম, প্রণয়, প্রবীর, সৌভিক ঘোষ কথা বলছি, তা এখনো বন্ধুত্ব আছে, দেখা হলে কিন্তু কথা হয়। কিন্তু দেখো, আমারও ভেতর থেকে একটা লাগে না যে আমি কি জায়গা ছিলাম আর ওরা কি জায়গা আছে। এবার আমার কিছু ভুল কারণেই কিন্তু আমি এই জায়গা, আজকে ওরা ভালো ডিসিশন নিয়েছে বলে কিন্তু ওরা এই জায়গা, ঠিক আছে। এরকম না যে আমি দেখলে কথা বলি না বা ফোন করি না, কিন্তু হ্যাঁ, ওরা হচ্ছে দেখা হলে আমাদেরকে যেখানেই দেখা হয় কথা বলে। মানে এরকম না যে আমি মুখ ঘুরিয়ে নিলাম বা ও মুখ ঘুরিয়ে নিল, এরকম না, কথা বলি আমরা যেখানে দেখলে। কিন্তু খুবই ভালো ছিল, যাদের নাম বললে খুব প্রত্যেকটা ছেলে ভালো ছিল। তুমি মেন স্ট্রিম ফুটবলও খেলেছো, প্লাস খেপও খেলেছো। তো এবারে আমাকে বলো যে দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, কেরিয়ারের দিক থেকে প্লাস টাকার দিক থেকে ডিফারেন্সটা কোথায়? প্রফেশনাল যে লিগগুলো হয় সেখানে খেলা আর খেপে খেলা ডিফারেন্স হচ্ছে, দেখো এবার আমি যদি এখন প্রফেশনাল আই লিগ খেলছি, আই লিগে ধরো ভালো ভালো জায়গায় যাচ্ছি, ট্রাভেলিং করছি, ভালো ভালো স্টেটে গিয়ে খেলছি, সবাই কিন্তু খেলা আমার দেখছে। এবার এতে কি হয়, যত এজেন্টরা বসে থাকে, তো এজেন্টরা কি করে, ওখান থেকে হয়তো আমি খুব ভালো খেলছি, তখন ওখান থেকে আমার আইএসএল একটা সুযোগ আসতে পারে। আজকে আমি খেপ খেলছি, খেপ খেলে তো আমি তো আইএসএলে যেতে পারবো না, পয়সাটা আমি দেখতে পাবো কিন্তু কত আর কামাবো। কিন্তু যদি আমি আইএসএলে যেতে পারি, আমি একটা এখনকার দিনে দেখুন আইএসএলে সই করে মিনিমাম সই করলে 1 বছরে সই করলে 40 লাখ 50 লাখ এরকম পাওয়া যায়। খেপে তো তুমি কত কামাবে, একটা ম্যাচে 5,000 6,000, আমি ধরলাম তুমি মাসে কামালে 1 লাখ টাকা কামাবে। এটা কি কেরিয়ারের দিক থেকে বহুত ক্ষতি। আমি বলবো খেপ খেলো, এই বলছি না, দেখো কষ্ট সবাই করেছে,
আর সবারই ব্যাকগ্রাউন্ড খারাপ, ফুটবল প্লেয়ারে বড় লোকের ঘরে ছেলে হয় না, আমি তোমাকে বলে দিচ্ছি, সবাই গরিব ঘরের ছেলে। তো কারোর বাবা বাস চালায়, কারোর বাবা হয়তো সরকারিও চাকরি করে, কিন্তু ফুটবল প্লেয়ার গরিব ঘর থেকেই আসে, বেশিরভাগ ক্ষেত্রেই আসে বলতে গেলে। তো খেলো, মানে কখন খেলো, নিজের সিজন শেষ হলো, নিজের মানে প্রফেশনাল যে লিগটা তুমি ফোকাস করেছো সেই লিগটা শেষ হলো, তারপরে তুমি খেলো। তা বলে মানে কন্টিনিউ তুমি খেলে যাচ্ছ এরকম না, তুমি খেলো না, সপ্তাহে একদিন খেলো। কেন? নিজেকে ম্যাচ ফিট রাখো, এটা আমার মানে যেটা বেটার আমি সেটাই বলছি। এবার সবসময় খেলাটা কী হয়, নিজের শরীরে কী হয়, ধরো তুমি যে সারাক্ষণ খেলছো, গায়ের জোর কমে যায়, খিদে নষ্ট হয়। একটা জিনিস কী হচ্ছে, ধরো আমি বারবার যদি এই জিনিসটা খাচ্ছি, এবার তুমি যদি আমাকে সবসময় যদি এই জিনিসে দাও, ভালো লাগবে না? ভালো লাগবে। তা আমি যদি এটা ধরো সপ্তাহে যদি একদিন খাই, তবেই আমার কিন্তু আবার পরের দিন খেতে ইচ্ছা করবে না, আমি খাই আবার এটা। তো সেমই তুমি খেয়ে পেরে সেমই হচ্ছে যে তুমি সব কন্টিনিউ, তুমি আজকে খেলে আবার কালকে খেলতে যাচ্ছ, আবার পরশু দিন খেলতে যাচ্ছ, তো এরকম কন্টিনিউ যদি খেলো, এবার তুমি যেই জায়গায় আবার প্রফেশনাল লিগ, তখন তোমার হট করে কোনো টিমে ডাকলো, তুমি যখন সেখানে খেলতে পারবে না, শরীর দেবে না। কেন বলতো? সেই ক্ষমতা দেবে না, শরীর দেবে না, এই তো খেলে এলাম, এই ইচ্ছাই করবে না একদম। তো খেপে এই জন্য বলে যে খেপ কম খেলো, নিজের কেরিয়ার দিক দিয়ে ভাবো। এখন ফুটবলে পয়সা আছে, ঠিক আছে, আইএসএল খেললে ভালো পয়সা আর ভালো গ্ল্যামারও আছে। যে আইএসএল খেলতে পারবে না, তার যে খেলতে পারবে না কি করে, সে তো খেপ খেলতেই হবে, কিছু করার নেই। সে সেই জায়গা থেকে তখন তাকে সেই জায়গা ভাবতে হবে। কিন্তু দেখো আমি আমার টার্গেট থাকবে আমি আইএসএল খেলবো, তবেই তুমি কিন্তু আই লিগ খেলবে। অবশ্যই। হ্যাঁ, আমার টার্গেট থাকবে ইন্ডিয়া টিম খেলা, তবেই তুমি আইএসএল খেলবে। আর টাকার কথা তো তুমি বলছিলে, তো কিরকম কি ধরনের টাকা পাওয়া যেতে পারে খেপ খেললে, এক মাসে বা এক সপ্তাহে? দেখো, খেপে কেউ 5,000ও একটা ম্যাচে নিয়ে খেলে, কেউ আবার 10,000ও নিয়ে খেলে, কেউ আবার 15,000 নিয়েও খেলে। এবার কি হয়েছে, 5,000 মানে 5,000 তো মুখ দেখে দেবে না, তাকে এবার সে দেখবে যে অফিসিয়াল যাকে 5,000 টাকা দেবে, সে দেখবে এ কোথায় খেলেছে। এবার ধরো তুমি যদি আই লিগ খেলো বা কলকাতা লিগ খেললো, ভালো খেলছে, একটা ভালো একটা নাম হলো, তুমি তখন 5,000 চাইবে, অফিসিয়াল তোমাকে 5,000 দেবে। এবার যে কোনো খেলতে জানে, সে যদি 5,000 চায়, তাকে তো 5,000 দেবে না। অবশ্যই নামটা এটা ম্যাটার করে, নাম ম্যাটার করে, ঠিক আছে। তার মধ্যে এবার কোয়ালিটি তো থাকে, খেলার মধ্যে অনেক ডিফারেন্স, মানে যে ভালো কলকাতা লিগ খেলছে সে আবার খেপে খেলতে পারছে না, আর যে খেপ খেলে যায় সে হচ্ছে বেটার। এক মানে তুমি ধরো 10 জনের মধ্যে 1-2 জনকে পাবে খেপ খেলা বেটার প্লেয়ার, হ্যাঁ পাবে। কিন্তু এই না বলছি না, খেপের কোয়ালিটি আছে, অনেক প্লেয়ার ভালো ভালো ছেলে, তারাও কিন্তু কলকাতা লিগে খেলতে পারে, কিন্তু তারা জানি না কেন যায় না, কেন মানে এটা নিয়ে ভাবে না যে আমরা ওই জায়গায় যদি যেতে পারি, ওখান থেকে যদি আমাদের বেটার অপশন বা আই লিগও আমি পেতে পারি, বা সেকেন্ড ডিভিশন আই লিগ আছে, তারপরে ধরো ওখান থেকে আমি বলছি ওটাও না দরকার নেই, সন্তোষ ট্রফিটাও করতে পারলে একটা তো চাকরি হবে। অবশ্যই চাকরি হলে তারপরে তুই খেল না খেপ, কে বারণ করবে? কেউ বারণ করবে না। ওখানে তো যেরকম বাংলার হয়ে খেলবে, রিপ্রেজেন্ট করবে। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছে, কত ছেলেকে চাকরি দিয়েছে, মানে খুবই মানে অসংখ্য ধন্যবাদ ওনাকে, যে আজকে 30টা ছেলের তো সংসার বাজলো তো আজকে কেউ করেছে। অনেক তো সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন আছে, পূর্ণ আমি দেখিনি কেউ করেনি এরকম। আমার এটা প্রথম দেখা, এটা উনি এতজনকে চাকরি দিল। আচ্ছা, এই যে চাকরি পেয়ে গেল বাংলা সন্তোষ ট্রফির উইনার যারা, যে 30 জন বলছো তুমি, চাকরি পেয়ে গেল, খিদেটার তো মরে গেল না। এবার তোমাকে বলছি কি, দেখো ও যদি ভাবে যে এটাই আমার, এই চাকরি পেয়ে গেলাম আর আমি খেলবো না, তাহলে কিন্তু ভুল করছো। অনেকে বলে না যে প্রথমে বলে যে আমি যদি চাকরি পাই আর এর চেয়ে বেটার খেলবো, পেয়ে যাওয়ার পর তখন আর সে ভুলে যায়। কিন্তু তাকে ভাবতে হবে, যদি তার মেন্টালিটি যদি যে না থাকে আমার বড় হতে হবে, আমার আজকে পুলিশের চাকরিটা যদি আমি আজকে রিজার্ভ ব্যাংকে পাই, যে টার্গেট যদি রিজার্ভ ব্যাংক থাকে, তবেই তুমি পাবে, ইনকাম ট্যাক্স পেতে পারো, রেল পেতে পারো। আজকে যদি আমি ভাবি যে না আমি পুলিশের চাকরি নিয়ে হ্যাপি, না আমি চাকরি ছোট বড় করছি না, সব চাকরি সমান, কিন্তু একটা স্যালারির ব্যাপার থাকে। সবার আগে তো পেট। এবার স্যালারির ব্যাপার থাকে। দেখো এবার সে এই রবি হাজরা কথা বলো, আজকে রবি হাজরা যদি যেভাবে যে না আমি চাকরি পেয়ে গেছি, খেলা ছেড়ে দেবো, বা আমি যে মানে আগের জায়গার মতো যদি আমি মানে আমাকে এর চেয়ে বেটার, মানে আমি সন্তোষ ট্রফিতে যতগুলো গোল করেছি তার চেয়ে আরো করবো, যদি এটা নিয়ে ভাবে, সে আরো বড় জায়গায় যাবে। মানে দেখো তার তো আর কিছু টান তো রইল না, ঘরে তো একটা সংসারে তো ডাল ভাত তো আসবে। আগে যেটা ওর যে পিছু টান ছিল, যে কোথা দিয়ে আমি আমাকে খেপ না খেললে কোথা দিয়ে আমার সংসার চলবে, কোথা দিয়ে আমি বউ মেয়েকে মাকে খাওয়াবো কি করে,
এটা তো আগে ছিল, এখন তো চাকরি পেয়ে গেছে, ওইটা তো থাকবে না। এবার কি ওকে মন দিয়ে খেলতে হবে, হ্যাঁ মন দিয়ে যদি ও খেলে তাহলে এবার আইএসএল রয়েছে, একটু বেটার খেললে আর যদি মোহনবাগানও ডাক পেতে পারে। ইস্টবেঙ্গল আজকে ইস্টবেঙ্গলের প্লেয়ার নেই, রবি হাজারকে নেওয়া উচিত, আচ্ছা ইস্টবেঙ্গলে তো নেওয়া উচিত, বা হ্যাঁ, মডার্নের অবশ্যই। সুযোগ পাচ্ছে মাঝে, হ্যাঁ। মডার্নও খারাপ খেলি না, লাস্ট দুটো ম্যাচেও মানে দুটো না ভালো তিনটে খেলেছে, ম্যাচে রবি মানে খারাপ খেলি। প্রথম দুটো সিজন হ্যাঁ। হিসেবে দেখতে গেলে ভালো খেলেছে হ্যাঁ, তো সুযোগ দিক না ওকে, সুযোগ দিক না, আমি বলছি সুযোগ দিক। আজকে সন্তোষ ট্রফি অনেক প্লেয়ার আমি বলছি যারা নর্থ ইস্টের ছেলেরা যারা খেলছে, ওখানেও সন্তোষ ট্রফিতে ওই কোয়ালিটির ছেলে আছে, ওখানে সুযোগ দেওয়া উচিত। পডকাস্টের শুরুতেই বললে যে ইন্ডিয়া টিমে তুমি চান্স পেয়েছিলে, হুম। ঠিক আছে, যখন মোহনবাগানে তুমি ছিলে 2013 সালে, হ্যাঁ। তো তারপর তুমি কিন্তু ইন্ডিয়া টিমে খেলোনি, না কেন খেলোনি? দেখো একটা জিনিস, ইন্ডিয়া টিম ওরম ভাবে কিন্তু ডাকে না, সবাইকে ডাকে না। আচ্ছা। আমি তোমাকে একটা জিনিস বলছি, আমি 2010-এ যখন ইন্ডিয়া টিমে ওখানে আন্ডার 19-এতে ছিলাম, একটা ইন্ডিয়া টিমের নিয়ম আছে যে তুমি একবার তোমার যদি ইন্ডিয়া টিমের নাম হয়ে এসে যায়, তাহলে তুমি ইন্ডিয়া টিমে খেললে তোমার কিন্তু নাম থাকবেই। আচ্ছা মানে এবার কি হয়, ইন্ডিয়া টিমে ওরা না ওদের একটা আপডেট মানে দেখে, মানে ওরা ট্রান্সফার মার্কেট যেটা হয় সেটা দেখে, ওরা চেক করে, ঠিক আছে, বা ওদের কাছে আপডেট আছে যে ওই ছেলেটা এখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নাম তো যাচ্ছে শেয়ারে। হ্যাঁ, এবার দেখছি রাজীব কোথায় খেলছে, ঠিক আছে, আমি ধরো কলকাতা লিগ খেলছি, তখন ইন্ডিয়া টিম কিন্তু আমাকে ডাকবে না, ডাকবে না। হ্যাঁ, ইন্ডিয়া টিম কখন আমাকে ডাকবে, আমি যখন সন্তোষ ট্রফি খেলবো, সন্তোষ ট্রফিতে ভালো খেলবো, ইন্ডিয়া টিম কিন্তু আমাকে ট্রায়ালে ডাকবে, বা যখন আই লিগ খেলবে, আই লিগ খেলবো। এটা হচ্ছে দেখো ইন্ডিয়ান টপ লিগ যেগুলো হয়, আই লিগ, আইএসএল, ঠিক আছে, তা আমি আই লিগ 2-ও খেলেছি। আচ্ছা। এবার কি হয়, আই লিগ 2-তে ধরো তুমি কলকাতা লিগ খেলছো, তুমি কোনো আই লিগ ফাই লিগ খেলছো না, ইন্ডিয়া টিম তোমাকে তো ডাকবে না। এবার ধরো তুমি যখন আই লিগ খেলছো না, তখন ওর তো এআইএফএফ এর সবার নাম যাচ্ছে না, তুমি ফার্স্ট টিমে 18 জনে রয়েছো, সব তো ওদের কাছে যাচ্ছে, এআইএফএফ যাচ্ছে, তখন কি করে ওরা না এই ছেলেটা রেগুলার খেলছে, একে আবার ডাকো, এ এখনো জায়গায় আছে, একে ডাকো, আবার তোমাকে ইন্ডিয়া টিম ডাকবে। ইন্ডিয়া টিমের সিস্টেমে এটা আছে, একটা হচ্ছে তুমি যদি একবার ইন্ডিয়া টিম তুমি খেলে নাও বা এ করে নাও, কিন্তু তোমার ইন্ডিয়া টিম আবার নাম, আমি আমি তোমাকে বলছি, আমি যদি আবার ধরো কোনো আইএসএল টিমে খেলছি, বলছি জাস্ট যে আইএসএল টিমে যদি খেলছি, আমাকে আবার ইন্ডিয়া টিম ডাকবে, সিনিয়র ইন্ডিয়ান টিমে আবার ডাকবে। তুমি তো বললে যে চান্স পেয়ে গেছিলে, হ্যাঁ, কিন্তু তারপর কেন সুযোগ পাওনি সেটা আমি না আমি 19টা পেয়েছিলাম, তারপর 23 যখন মোহনবাগানে থাকাকালীন তখন পাইনি। কেন ওটা বলছি, পাইনি হচ্ছে, আমি দেখো ওই যে বড় টিম আমি ছেড়ে দিয়েছি, ওরা কি করে দেখে মানে কোথায় খেলছে এখন, কারেন্ট এখন তুমি কোথায় খেলছো, ঠিক আছে, আমি ধরো তখন আমি মোহনবাগান ছেড়ে টালিতে সই করেছি, টালিগঞ্জ তো ইন্ডিয়া টিমে অতটা খবর রাখে না বা জানেও না, সে আগে কবে আই লিগ খেলেছে সেই খবর তো আর রাখবে না। তো সেই হিসাবে আমি তখন যদি মোহনবাগান থাকতাম, আমি বলছি আমার পুরো কনফার্ম ছিল 23, কিন্তু আমার যে বন্ধুরা যারা ছিল আমার সাথে ছিল, তারা কিন্তু 23 ইন্ডিয়া টিম ন্যাশনাল টিমে ছিল, করেছে না। আদাস তামাং ছিল, তারপর অবিনাশ দাস ছিল। লড়াইটা হাড্ডাহাড্ডি হয়, লড়াই মানে ইন্ডিয়া টিমে তুমি কি বলছি, তোমার একদিন রেস্ট, তুমি যদি একদিন রেস্ট নিয়ে নাও, তুমি কতটা পিছিয়ে গেলে তুমি নিজেও জানো। এটা মানে ইন্ডিয়া টিম, এই আমি বলছি ইন্ডিয়া টিম, আইএসএল প্রচুর মানে কম্পিটিশন, মানে তুমি যদি মানে একদিন যদি চুপচাপ ঘরে, মানে ধরো আমি সাপোজ বলছি আজকে ভালো লাগছে না, ওই বললে হবে না, তোমাকে ভালো লাগছে না বললে হবে না, তোমার কিভাবে ফিট থাকতে হবে, তোমাকে নিজেকে বা নিজের শরীরকে নিজেকে দেখতে হবে, ঠিক আছে, তুমি কিভাবে ফিট থাকবে, কিভাবে শরীরকে সুস্থ রাখবে, সেটা তোমার উপর। তুমি যদি একদিন নিজেকে করো, নিজের মানে কি বল, নিজের পায়ে নিজের কুড়ুল মারে বলে না, সেটা এটাই ইন্ডিয়া টিম। আর হচ্ছে তোমার এই আইএসএল সব জায়গায়, মানে এটা হচ্ছে, এগুলোকে আমি বলছি মানে কি বলবো, ধরো 19-20 এই ডিফারেন্সটাই ছিটকে যাবে, ডিফারেন্সে ছিটকিয়ে 19-20, ধরো তুমি আজকে বসে গেলে, মানে তুমি চলে গেলে 18 চলে গেলে, টাক করে বেরিয়ে গেল, এরকম মানে এত ফাস্ট, প্রচুর ফাস্ট ফুটবল। তুমি কি বলছি, তুমি মানে মানে ধারণার বাইরে। তুমি একদিন গিয়ে মাঠে দেখলে তুমি বুঝতে পারবে কি প্র্যাকটিস হয়। একদিন তুমি আইএসএল এর কোনো প্র্যাকটিস গিয়ে দেখবে তুমি, বা ইন্ডিয়া টিমে ছেড়ে তুমি আইএসএল প্র্যাকটিসই দেখো না কোনো গিয়ে, তবে তুমি বুঝতে পারবে কিভাবে মারপিটের খেলা হয়, কিভাবে এ হয় টিমে ঢোকার জন্য। এবার ধরো তুমি টিমে না ঢুকলে, তুমি খেলতেই না পারলে, তা তোমাকে নেক্সট ইয়ার তো কেউ রাখবে না, তুমি ডিমান্ড সেই ডিমান্ড পাবে না। তো তুমি যে জায়গায় 40 লাগবে, পরের বছর তোমার না খেলতে পারলে তোমার ওটা 20 চলে আসবে, পাবে টিম কিন্তু চলে আসবে 20 চলে আসবে, তখন তোমার কি হবে, তখন ভ্যালুই থাকবে না, এত বছরের যে খাটনিটা সব জলে চলে যাবে। আর তুমি যে বলছিলে যে এজেন্টের কথাটা, আমরা তো বিদেশি মার্কেটে দেখেছি, বিদেশি ফুটবল মার্কেটে যে এজেন্ট খুব একটা ভাইটাল রোল প্লে করে।
তো সেক্ষেত্রে ইন্ডিয়াতেও এই এজেন্ট ব্যাপারটা কতটা চলছে এখন না market-এ? আমি এবার ইন্ডিয়াতে এজেন্টের কথা বলছে, এজেন্টকে আমি বলবো, এজেন্টদের আমি বলবো কোনো নতুন পুরনো মানে নতুন ছেলেকে তুলে দেখা। এজেন্টরা কি হয়, ধরো তুমি জানো, ধরো আমরা এখানে 4-5 জন হয়তো আমরা রয়েছি এখানে, ধরো আজ আমি খবর রাখলাম তুমি মোহনবাগানে সই করছো, হুম, আমার কাছে খবর আছে তোমার মোহনবাগানে তোমাকে নেওয়ার জন্য এই করছে, আমি কি করলাম, তোমাকে আমি ঠিক ধরে দিলাম, ধরে বললাম তোমাকে আমি সই করাবো, তুমি রেডি থাকো, আমার সাথে মোহনবাগানে কথা হয়েছে। ও কিন্তু অলরেডি খবর পেয়ে গেছে তোমাকে নেবে, কিন্তু মোহনবাগান তোমাকে নেবে, ও যদি নাও, আমি যদি নাও ধরি, তোমাকে কিন্তু অলরেডি মোহনবাগান নেবে, আচ্ছা, ঠিক আছে, বা ইস্টবেঙ্গল টিমে তোমাকে নেবে। ওরা কি করে, সঙ্গে সঙ্গে ওরা ধরে নেয়। এবার ধরে নাও, এবার কি এজেন্ট দেখো, এবার ক্লাব কি করে, ক্লাব কিন্তু এজেন্টকে বলে, ক্লাব এজেন্টকে বলে যে আমার একে লাগবে। এজেন্ট কিন্তু, আমি এটা পরে একজনের মুখ দিয়ে শুনলাম যে এজেন্ট কিন্তু প্লেয়ার থেকে পয়সা নেয় না, আমি এটা শুনলাম। হ্যাঁ, না তো না, প্লেয়ার নেয় থেকে না? না, ক্লাব থেকে না, ক্লাব থেকে না? ক্লাব থেকে না, আচ্ছা। আমি এটা শুনলাম পরে। তো মানে আমি রিসেন্ট দু একদিন আগে শুনেছি, আমি কিন্তু আজ আমার এজেন্ট ছিল না, আমার থেকে নেয়ও নি, আমি দিইও নি, জানিও না। মানে তুমি এজেন্ট ছাড়া মোহনবাগান টিমে চান্স পেয়েছো? হ্যাঁ, বাপরে বাপ। আমার করিম দেখে নিয়েছে, আমার পেছনে অনেকে, আমি তোমাকে কি বলছি, অনেকে আমার পেছনে বলছে না একে নেওয়া যাবে না, একে নেবো না, মানে করিম বেন শরীফা বিদেশি কোচ, উনি বলছেন যে তোমাকে নেবে। করিম বলছে ঠিক আছে, আমার কিন্তু অলরেডি সই হয়ে গেছে, এগ্রিমেন্ট সই হয়ে গেছে, তাও আমাকে করিম বলছে 4-5 না 5টা ছেলেকে, জুনিয়র ছেলেকে আমরা দেখে নেবো বলেছে। দেখো খেলাটা পরের ব্যাপার, আমাকে টিমের সাথে একটা এত বড় টিমে আমি চান্স পাওয়া মানে আমার কি বলবো, আমার সৌভাগ্য মানে এরকম বলতে গেলে। এবার সেই টিমে, আই লিগ টিমে আমাকে রেজিস্ট্রেশন করিয়েছে, নিয়েও গেছে টিমের সাথে, খেলিয়েছে 10 মিনিট 15 মিনিট করে খেলিয়েছিল আমাকে। তা এর চেয়ে আর কি বলবো আমি, মানে কিছু বলার নেই। তখন আমার কোচ আমাকে বলছে, আমি বলছি আমি ঠিক খেলবো। তা সেই পরের বছরই আমি যদি এই বছরে সই করতাম, করি মানে ওরা একটা লিস্ট দিয়ে গেছিলো যে এই প্লেয়ার, জুনিয়র প্লেয়ার করে রেখে দেয়, এরা কিন্তু আগামী দিনে ছিল। তো এবারে যে এজেন্টের কথাটা তোমাকে বলছিলাম, তো তুমি যে বললে যে নতুন প্লেয়ারদেরকে তুলে দেখা, হ্যাঁ, এটা কেন বললে? ওই যে বললাম নতুন প্লেয়ার, মানে আমি এজেন্ট কখন এজেন্ট মানে যে আমি বলবো যে আমি এই প্লেয়ারকে দেখো আমি নিয়ে এলাম, সই করলাম, দেখো মোহনবাগান এই আজকে সাকসেস পেয়েছে। আজকে রবি হালদারকে কিন্তু কেউ চেনে না, আজকে সন্তোষ ট্রফি থেকে, তবে কিন্তু রবি হালদার আমার ফেসবুকেও কিন্তু এতে রয়েছে, ওকে ও তো আমার ছবি দেয়, দেখুন আমি দেখি, তখন আমি সন্তোষ ট্রফি আগের কথা বলছি। তো রবি হালদারকে আগে এজেন্ট করাক না, দেখি মোহনবাগানে সই করা, দায়িত্ব নিয়ে করাক না, দায়িত্ব নিয়ে করাক, কোনো এজেন্ট দায়িত্ব নিয়ে করা, রবি হালদার করবে না। কেন? বলবে খেলতে পারবে না, বাঙালি ছেলে খেলতে পারবে না, আরে সুযোগ তো করে দেখা, তবেই তো বুঝবো। তার মানে বিদেশি ফুটবলের এগিয়ে যাওয়ার পেছনে এজেন্টের হাতটা যতটা আছে, আমাদের পিছিয়ে আসার পেছনে এজেন্টের হাতটা হ্যাঁ, ততটাই। আজকে বিদেশিরা আসছে তো, আজকে আমরা বিদেশি যেসব বিদেশিরা আসছে দেখতে পাচ্ছি, কি মাধ্যমে দেখতে পাচ্ছি, এজেন্ট তো, আজকে অফিসিয়াল এজেন্ট, আজকে অফিসিয়ালরা বলেছে এজেন্টকে, এজেন্টরা নিয়ে আসছে, হ্যাঁ, তাদের একটা কমিশন থাকছে, হ্যাঁ, ক্লাব থেকে কমিশন পাচ্ছে। তা এই প্লেয়ারগুলোকে জোর গলা বলে, ঠিক আছে তুমি বিদেশি প্লেয়ারটাকে নিচ্ছ, আজকে আমি বিদেশি প্লেয়ারটাকে তোমাকে করে দিচ্ছি, তার জন্য রবি হালদারকে নিয়ে নাও, রবি হালদারকে নাও, নিয়ে একটু খেলাও না, দেখো না, ওকে তোলো না, আজকে আগামী দিনে ওই কিন্তু সেরা স্ট্রাইকার হতেও তো পারে, হ্যাঁ, অবশ্যই হতেই পারে। তার মানে ইন্ডিয়ান ফুটবল পিছিয়ে আছে আবার এজেন্টের জন্য অনেকটা ক্ষেত্রে। হ্যাঁ দেখো, এজেন্টরাই পুশ করে অফিসিয়ালে যে এই প্লেয়ারটা খেলান বা এই করা। আচ্ছা, এবার কি এজেন্টরা তখন কি হয়, ফরেন কোচেদের সাথে বসে কথা বলে, এই প্লেয়ার কোথায় খেলেছে, এই কোথায় এ করেছে, তারাও খবর রাখে, তারা এ করে। এবার এই যে ইন্ডিয়ান প্লেয়ারদের ব্যাপারে এজেন্টদের সাথে কথা বলে, এই প্লেয়ার কোথায় খেলেছে, লাস্ট ইয়ার কোথায় ছিল, তারাও এবার তাদের সাথে কথা হয়ে কোচকেও বলে যে এদেরকে একটু চান্স দিই, যে নর্থ ইস্টের ছেলেরা সুযোগ করে। কিন্তু দেখো ফরেন কোচেরা আবার কি বলতো, কেউ কাউকে চেনে না, কাউকে চেনে না, যে বেটার তাকেই খেলাবে। কিন্তু হ্যাঁ, আজকে দিব্যেন্দু যদি বেটার থাকে দিব্যেন্দুকেই খেলবে, আজকে রবি হালদার যদি বেটার থাকে রবি হালদারকেই খেলবে, কারোর ক্ষমতা নেই যে ওকে বসিয়ে রাখার মতো। আচ্ছা ধরো আমি যদি ভাবছি আমি একা খেলছি, ভালো খেলছি, আমি বড় টিমের কাছে অ্যাপ্রোচ করতে পারি, আমি কি এটা করতে পারি এজেন্ট ছাড়া? না, এখন এটা হবে না, এখন এটা পারবে মানে এজেন্ট ছাড়া একদম এবার ধরো হবে না কেন, আমি এটা বলছি, ধরো তুমি করতে পারো, তোমার যদি জানাশোনা, ধরো কোনো কোচ, মানে কোচেদের সাথে জানাশোনা, তার আবার মোহনবাগান কোনো অফিসিয়ালের সাথে জানাশোনা আছে, অফিসিয়ালকে করলো যে একে একটু একটা সুযোগ দাও, দেখে দেখো না, অসুবিধা কি আছে, না পেলে পাবে না, কোচ দেখবে, কোচ যদি পছন্দ হয় নেবে। হ্যাঁ, এই মাধ্যমে হলেও হতে পারে। আচ্ছা, তো বিদেশি ফুটবলের কথা যখন আমি মানে বলছিলাম, তো সেক্ষেত্রে বলতে গেলে যখন কন্ট্রাক্ট সাইন করে না বিদেশি প্লেয়াররা, ধরো এমবাপে হোক বা গ্রিজম্যান হোক, তখন সাইন করে, তো সেখানে কিছু বোনাসের কথা উল্লেখ করা থাকে। ধরো একটা ম্যাচের ধর 2টো গোল দিলে তোমার একটা বোনাস দেওয়া হলো, বা 2টো অ্যাসিস্ট করলে একটা বোনাস দেওয়া হলো। এর জন্য কি কোথাও একটা খেলার
ভালো খেলার টেন্ডেন্সি কি বাড়ে প্লেয়ারদের মধ্যে? এটাও কি মানে ইন্ডিয়াতে এরকম করা উচিত? দেখো করা তো উচিত, মানে কি বলবো জানি না আইএসএল লেভেলে আছে কিনা আমি এটা জানি না, কিন্তু আর আই লিগে আছে কিনা জানি না। তো সেকেন্ড ডিভিশনে তো আমি শুনিও নি যে দেবে বলে বোনাস এসব দেয়, যে ম্যাচ আজকে গোল করো পয়সা এরকম এত টাকা দেবো। তো এগুলো আমার এতে ছিল না। তো কলকাতা লিগে তো ক্লাব পয়সা দেয় না, তো বলো কি করে বোনাস দেবে? তা বলছি এমনি ক্লাব টাকা দেয়, হ্যাঁ। মানে সত্যি ক্লাব টাকা দেয় না, দিতে পারে না। কি কোথা দিয়ে দেবে তুমি বলো না? 30,000 টাকা যদি এ করে, তাও ধরো আমি ধরলাম 2 মাসের লিগ, 3 মাসের লিগ হয়, 3 মাসের লিগে ধরো যেরকম 30,000 টাকা যে একটা প্লেয়ার পায়, তার মধ্যে মান্থলি ধরো যখন টিমের রেজাল্ট খারাপ হবে তখন 1 মাস ছেড়ে দাও, তুমি 1 মাস হিসাব নিয়ে পেলে 2 মাস, তুমি 2 মাস পাবে। তুমি 3 মাস তোমার সাথে যদি কন্ট্যাক্ট থাকে তুমি 3 মাস পাবে, 2 মাস পাবে। আচ্ছা, 1 মাস টাকা পাবো না? দেবে না, কি করে হবে? দেবে। তো টিমের রেজাল্ট যদি ভালো থাকে তো ঠিক আছে, না থাকলে ছেড়ে দাও। আছে ধরো 10টা ক্লাব হলে 5টা ক্লাব এরকম আছে, একদম বলছি। এরকম অবস্থা? হ্যাঁ, পয়সা পাওয়া যায় না। তোমার অনেক ক্লাব আছে তোমার 10,000 টাকা 15,000 টাকা স্যালারি। তোমার কতবার টাকা মারা গেছে এরকম ভাবে? আমি পাইনি 3 লাখ টাকাও পাইনি, তারপর পাইনি তোমার 1 লাখ 1.5 লাখ টাকার উপর আরো, মানে অন্য ক্লাবে বলছি, মানে অনেক টাকা আর কি। পাইনি না। দেখো বিদেশে কি হয়, বিদেশে কোনো এইসব টাকা পয়সা দিয়ে কোনো প্রবলেমই হয় না। টাইম স্যালারি, আমাদের ইন্ডিয়ান ফুটবলের এসব তো ছেড়েই দাও। আইএসএলে তাও একটু গ্ল্যামার আছে, তারপর আই লিগে তো দেখায় না টিভিতে, আই লিগও দেখায় না, সেকেন্ড ডিভিশনও দেখায় না। ইন্ডিয়ান ফুটবল আমি কোনো জায়গায় দেখিনি। যে বোনাসের কথা তুমি বললে যে বিদেশে এটা আছে, কিন্তু এখানে নেই সেটা। এটা দরকার অবভিয়াসলি দরকার, না হলে প্লেয়াররা আজকে যদি ধরো ক্লাব থেকে যে টাকা পায়, আজকে যদি 5,000 টাকা যে খেপে, যেমন কি যে একটা এক্সাম্পল দিলাম, যে খেপে পয়সা পাচ্ছে না বলে খেপে চলে, ওই টাকাটা যদি আজকে গোল করলে, যদি যে প্লেয়ারকে বলা যে গোল করো, ভালো অ্যাসিস্ট করাও, ভালো পাস দাও, ভালো রেগুলার 90 মিনিট যে ম্যাচ খেলবে তার জন্য আলাদা বোনাস, যে ভালো পারফরমেন্স করবে তার জন্য আলাদা বোনাস, যে আজকে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ তার জন্য আলাদা বোনাস, যে গোল করবে তার জন্য আলাদা, এইগুলো পার্ট যদি সবাই যদি ক্লাব যদি বেয়ার করে, তাহলে সে কিন্তু ক্ষেপের দিকে আর থাকবে, ইন্টারেস্ট থাকবে না। তা সে কি করবে? আজকে যদি বলে প্রত্যেকটা ম্যাচে, যে প্রত্যেকটা রেগুলার ম্যাচ খেলবে তার জন্য এত টাকা, ম্যাচের মানে লিগ শেষের পর এত টাকা পাবে। এবার সে কি করবে? সেও চেষ্টা করবে না আমার 100% দেওয়ার চেষ্টা করবে, ফিট থাকার চেষ্টা করবে। তো সে মানে টিমের মধ্যে আরো কম্পিটিশন বেড়ে যাবে। তো কম্পিটিশন বেড়ে যাবে মানে কি হলো, রেজাল্ট, খেলার মান বেড়ে যাবে, সাকসেস হবে টিমে। মানে ধরো যে ছেলেটা আজকে কি বলবো, নিজে কাটিয়ে নিয়ে যাবে, বলে না আমাকে অ্যাসিস্ট করতে হবে, অ্যাসিস্টে করলে পয়সা আছে, আর অ্যাসিস্ট করলেও ধরো ওরও তো কেরিয়ার দিক দিয়ে লাভ হবে, যে আজকে এই ছেলেটা ভালো ক্রসিং করছে, গিয়ে সেন্টার করছে, গোল করছে, না আমাকে এখান থেকে বড় জায়গায় যেতে হবে। এবার বিদেশে এইসব জিনিসগুলো আছে, ওদের টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হয় না, ওদের ঠিক টাইমে স্যালারি ঢোকে, ওদের হোটেল আছে, খাওয়া দাওয়া আছে, ট্রিটমেন্ট আলাদা আছে, মানে মাঠ আছে আলাদা। আজকে আমাদের প্র্যাকটিস হচ্ছে মাঠে, কোন দিন পোর্টের মাঠে প্র্যাকটিস করছি, কোন দিন চলে যাচ্ছি গিয়ার মাঠে, কোন দিন চলে যাচ্ছি হাইকোর্ট মাঠে প্র্যাকটিস করছি, কোন দিন মাঠে এরিয়ার মাঠে যেতে হচ্ছে, কোন দিন ইস্টবেঙ্গল মাঠে প্র্যাকটিস করছি, তো কোন দিন চলে যাচ্ছে এখানে কলকাতা লিগের আমি বলছি। তো নির্দিষ্ট কোনো মাঠ নেই যে আজকে এই মাঠ তো কালকে ওই মাঠ, কালকে ওই মাঠ তো এই মাঠ, এরকম করে ঘুরে বেড়াচ্ছে। বিদেশে তো এটা যেই মাঠে প্র্যাকটিস হবে তো ওই মাঠেই প্র্যাকটিস হবে। ওদের প্র্যাকটিস গ্রাউন্ড আলাদা থাকে, ম্যাচ গ্রাউন্ড আলাদা থাকে, ইনডোরেন্স করার জন্য তাদের আলাদা গ্রাউন্ড থাকে। তো ওদের সব ভাগে থাকে। তো ওদের সাথে তুলনা করলে আমাদের হবে না। আমাদের যেটা আছে সেটাকে নিয়ে ভাবতে হবে। আজকে যেই বোনাস যদি ক্লাব দেয়, যদি ঠিকঠাক এই যে বোনাসগুলো গোল করলে এইসব প্লেয়ারদের অনেক বাড়বে আস্তে আস্তে, ক্ষেপের দিকে নজরটা থাকবে। আর স্যালারি ঠিকঠাক দিলে, আজকে যদি এই যে 10 মাসে ধরো একটা প্লেয়ারকে যদি আমি 10 মাসে এগ্রিমেন্ট করি, ধরো 10 মাসে সিজনটা 30,000 করেই পাচ্ছি, তাহলে কত আসছে? 3 লাখ টাকা। তাহলে সে আর ক্ষেপের দিকে নজরটা থাকবে, তার তো পেট ভরে যাচ্ছে, তার তো ভরছে যে না আমার মাস গেলে আমার এই স্যালারিটা আছে, প্র্যাকটিস হচ্ছে, সে আর ক্ষেপের দিকে নজরটা রাখবে। এবার ধরো সে যদি 2 মাসে 3 মাসে লিগ, তারপর কি করবে? তারপর আর কি করবে? সে তো ক্ষেপ ছাড়া আর কি উপায় নেই। কিন্তু এই যে তুমি যে বলে ভুটান লিগে তুমি খেলেছো, তো আচ্ছা ভুটান লিগ তো তার বিদেশি খেলছো, আচ্ছা তো সেখানে তো একটা চাপ থাকে যে তুমি যখন বিদেশি হয়ে গেছো ভুটানে গিয়ে, দেখো ওরা তো এক্সপেক্ট করে আমাদের উপর যে আজকে যদি আমরা যদি ভুটানের প্লেয়ারদের মতোই খেলি, তবে তাহলে ওদেরকে আমার নিয়ে এসে লাভ। ওই টিমটা জীবনও জিততে পারে না, যেই টিমে আমরা সই করছি জীবনও জিততে না। আমার ওদের লাইভ হিস্ট্রি, মানে ওদের ভুটানের রেকর্ড এটা, আমরা সেই টিমকে চ্যাম্পিয়ন করেছি। সত্যি সত্যি
চ্যাম্পিয়ন করেছি সেই টিমকে, জীবনে জিততে পারে। 8 গোল 10 গোল করে খায়। আমরা সেই টিমকে যে বছর আমাদের হাতে দায়িত্ব দিচ্ছে সেই বছর আমরা ওই টিমকে চ্যাম্পিয়ন করেছি। আমি তোমাকে কি বলছি, অফিসিয়ালও ভাবতে পারিনি, মানে কি করবো, মানে ভাবতে পারছে না চ্যাম্পিয়ন হয়েছি, মানে নিজেকে কি করবো ভেবে পাচ্ছে না। ও এত আমাদেরকে ভালো, আমরা বলছি তো এখনো যদি ভুটানে যাই, মানে ও আমাদেরকে মানে এমন আদর যত্ন করে, মানে দেখা মানে ধারণার বাইরে এরকম বলতে গেলে। তা আমরা ফরেন কোটা হিসেবে সই দেখো, ওইটাই বলছি যে আমরা যদি কিছু না এক্সট্রা অর্ডিনারি কিছু না দেখাতে পারি, তাহলে ওরা আমাদের নেবে কেন? অবশ্যই। আজকে ওদের আমরা কিছু দিয়ে এসেছি ওদেরকে, ওরা তাই জন্য আমাদের নেক্সট টাইম আমাদের জন্য ভাবে যে না আমরা এদেরকে দিয়ে কিছু করাই, বা আমরা এদের সাথে সাইন করাই, বা আমরা এদের সাথে থাকলে আমার টিমটা আরো ভালো জায়গা থাকবে। তো 2 বছর ধরে ওদের টিম খুব ভালো জায়গা রয়েছে, খুব মানে কি বলো, মানে এই না যেরকম আগে যেরকম 10 গোল 8 গোল মানে পাত্তাই দিত না, যে পাচ্ছে 8 গোল 9 গোল করে মেরে দিয়েছে, সেই হিসাবে এখন আর পারে না মারতে। কেন? যেহেতু আমাদের হাতে একটা লেভেলটা বেড়ে গেছে। এবারে একটু দেশের ফুটবলের কথায় আসি। তো ধরো একটা ইয়ং প্লেয়ার, সে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চায়, তো সে কিভাবে এগোবে? কারণ তুমি যে প্রথমেই বললে যে সবাই মানে যে বেশিরভাগ ফুটবল যারা খেলছে তারা একটা গরিব ঘর থেকে আসছে, তো তারা কিভাবে এগোবে? এবং তার সাথে একটা যে স্পন্সর জিনিসটা কি থাকে, যেমন ধরো আমরা আইপিএলে দেখছি, ধরো আমি রিসেন্ট একটা উদাহরণ দিই, বৈভব সূর্যবংশী, ও তো 14 বছর বয়স, ও আইপিএলে খেলছে, ওর সাথে সাথে স্পন্সর পেয়ে গেছে। তো সেরকম কি ফুটবলারদের ক্ষেত্রে কি কোনো স্পন্সর থাকে? কারণ দেখো সবার আগে তো পেট, সে যদি ভালো গিয়ার্স না পড়তে পারলো, ভালো ডায়েট না পেলো, তাহলে সে খেলবেটা কি করে, বা রিপ্রেজেন্ট করার জায়গায় তো যাবে কি করে? সূর্যবংশীর কথা বললে, সে আগে কি স্পন্সর ছিল না, মানে খেলেছে বলেই স্পন্সরটা পেয়েছে। ওর কাছে কিন্তু আরো স্পন্সর আসবে, এই না ওই স্পন্সর বলে না, আরো আসবে। তো ক্রিকেট লেভেলটা দেখতে হবে, ফুটবল লেভেলটা তোমাকে দেখতে হবে। ক্রিকেট একটু ওই যে এই লেভেলটা ও যে খেলেছে, ওর মানে ও ধারণা বাইরে, ও কি ওর সামনে আরো কি আসছে ও ভাবতে পারবে না। তো ফুটবলে একটা ছেলে আইএসএল খেলছে, তুমি দেখো কারোর স্পন্সর আছে কিনা, পার্সোনাল কোনো স্পন্সর আইএসএল। আমাদের টপ লিগ কি, ইন্ডিয়ান টপ লিগ আইএসএল। ইন্ডিয়া টিমে যারা খেলছে তাদের কি কোনো পার্সোনাল কোনো স্পন্সর আছে? আমি শুনি মানে নেই, আমিও দেখি, কিন্তু একমাত্র শুনেছিলাম ছেত্রী ভাই আছে, সে হচ্ছে পুমা স্পন্সর আছে। তো ওদের ছাড়া যারা আইএসএল আর যারা খেলছে তাদের নেই কোনো। আইএসএল তো আমাদের টপ লিগ, তো তাদেরকে কেন করছেন? তুমি ছেড়ে দাও, স্পন্সর ওদের দরকারও নেই, ছেড়ে দাও। আমাদের ইয়ং জেনারেশন যে স্পন্সর, যারা ইয়ং জেনারেশন, তাদেরকে কি করতে হবে, কোনো বিদেশে কোনো একাডেমিতে পুরো একটা সেট, মানে ধরো 30টা ছেলেকে, যেটা এই ফরেন কোচ নিয়ে এসে এইসব খরচা হচ্ছে, আমাদের সব ক্লাব নিয়ে ভাবুন না। আমাদের ইন্ডিয়াতে যত ক্লাব আছে, যারা আইএসএলে, যারা এত ইনভেস্টার আইএসএল ইনভেস্ট করছে, এখানে করছে, তারা কিছু কিছু পয়সা নিয়ে বিদেশে পাঠাক না প্লেয়ারদের, বিদেশে পাঠিয়ে তাদেরকে, ধরো কোনো আমি টাই আপ করলো আর্সেনাল একাডেমির সাথে, বা বার্সার একাডেমির সাথে, বা রিয়াল মাদ্রিদ একাডেমির সাথে, এদের সাথে টাই আপ করে ওখানে প্লেয়ার ওদের সাথে থাকবে, ওদের সাথে মানে বলছি না ওদের লিগটা খেলতে হবে, ওদের সাথে থাকবে, ওদের সাথে প্র্যাকটিস করবে, ওদের সাথে করবে, সব কিছু করবে। তা ওদের সাথে যদি করে তাহলে কি হবে, ওদের থেকে কিছু শিখতে পারবে আমাদের প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়াররা ওদের শিখতে পারবে, ওদের মতো সিস্টেমে প্র্যাকটিস করলে চেহারা গঠন বাড়বে, ওদের মধ্যে মানে স্টাইল বাড়বে ফুটবল খেলার, ঠিক আছে? তখন ওই প্লেয়ারগুলো যখন আমাদের ইন্ডিয়াতে এসে যখন খেলবে, তাহলে আর স্পন্সরের দিকেও নজর দিতে হবে না, অটোমেটিক কাউকে আসতে হবে। শোনো, আজকে যদি বিশ্বকাপ যখন খেলতে পারবে ইন্ডিয়া, স্পন্সরের অভাব হবে না, আমি তোমাকে বলি, সবাই আসবে। কিন্তু আজকে খেলে না বলেই কিন্তু কেউ আসে না, তাই তো? আজকে ক্রিকেট খেলে বলেই কিন্তু সবাই আসছে। হ্যাঁ, আজকে ক্রিকেটের কোনো জুনিয়র, যার কথা বলে সূর্যবংশী, ও আজকে যদি ইন্ডিয়া টিমে ঢুকে যায়, আজকে এতদিন তো ছিল না, স্পন্সর ছিল কি ছিল না, ভালো খেলেছে বলেই এসছে। আর কোথায় খেলছে, কোন লেভেলটা খেলছে, সেটা আইপিএল লেভেলটা খেলছে। এরপরে কিন্তু ওর ইন্ডিয়া টিম কনফার্ম আছে। তো ওর ওই জন্য বলছি যে আগামী কি আসছে ওর ভাবতে হবে না, তো ওর পেছনে স্পন্সর এবার আসবে। তাই সেরকমই যদি আমাদের ইন্ডিয়া আজকে ও ওয়ার্ল্ড কাপ খেলছে বলে, ওয়ার্ল্ড কাপ খেলবে তখন দেখবে কত স্পন্সর আসে। আজকে ওই ক্রিকেট টিমে যখন ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না, কোনো স্পন্সরও থাকবে না, আমি স্পন্সরও থাকবে। হ্যাঁ, আরো একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে এআইএফএফ এর কাছে টাকা নেই কেন, মানে এত টাকার অভাব কেন? দেখো, এটা আমি বলতে পারবো না, টাকা আছে কি নেই সেটা আমি বলতে পারবো না, তুমিও বলতে পারবে না। টাকা নেই বলে তাহলে কোচ কি করে কোচিং করাচ্ছে ইন্ডিয়া টিমে? আমার যখন সাকসেস নেই 100 ছিলাম, তার তো উঠছে না নামছে না, ওই আরো নিচের দিকে নামলো, তাহলে আমার ফরেন কোচ নিয়ে লাভ কি বলো তো? ফরেন কোচের স্যালারি মিনিমাম, আমি ফরেন কোচকে কি করে নেবো, যেখানে আমি আইএসএল এ দেখছি কেরালার মতো একটা টিমের কোচ, সে বলছে আমি ভারতীয়দেরকে নিয়ে ইন্টারেস্টেড নই, আমি তাদের ঠেকা নিয়ে বসে আছি নাকি, জাস্ট মানে কোট আনকোট এই কথাগুলো বলছে। কেন?
না, আমাদের ও- কেন একটা বিদেশি কোচকে আনবো? না, ওকে তো ওখানে বলেনি ভারতীয় টিমের, ওকে বলেনি যে ভারতীয় তো দেখো, ওর ওর দিক দিয়ে ওর একটা মানে কোশ্চেন আছে যে আমাকে তো দেশের হয়ে বলেনি যে তুমি কোচিং করো। না, কিন্তু টিমের মধ্যে তো ইন্ডিয়ান কিছু আছে, মানে বেশিরভাগটা তো ইন্ডিয়ান। ওকে যখন দায়িত্ব দিয়েছে, যে টিমের দায়িত্ব সেই টিমে ও দায়িত্ব নেই, মানে ওখানে ভারতীয় হোক ইন্ডিয়ান হোক সব কিন্তু সমান ওর কাছে। আচ্ছা ও সেই হিসাবে কিন্তু দেখছে, কিন্তু আচ্ছা। ও তো বলছে না যে আমি এখানে আমি ইন্ডিয়া টিমে করা, মানে ইন্ডিয়া টিমকে দেখতে আসিনি, ইন্ডিয়া প্লেয়ারদের আমি করতে পারবো না। হুম। ও কিন্তু ওকে দায়িত্ব দিয়েছে যে কোনো ফরেন কোচ, মানে মোহনবাগান দায়িত্ব দিয়েছে, মানে মোহনবাগান প্লেয়ার মানে এই না পুরো এটা ইন্ডিয়া টিম না, আচ্ছা। মোহনবাগান টিম, ইস্টবেঙ্গল টিম, মোহামেডান টিম। তো ওখানে ইন্ডিয়ান যে থাকবে, ইন্ডিয়ান থাকুক আর ফরেনার থাকুক, মোহনবাগান টিম কিন্তু এটা কিন্তু টিম, মোহনবাগান টিম, ইন্ডিয়া টিমও না কিন্তু। না। তো ইস্টবেঙ্গল টিম, মোহামেডান টিম, ও সেই দিক থেকে বলছে কিন্তু, যে বলছে এখানে আমি ইন্ডিয়া টিমের প্লেয়ারকে এ করতে হ্যাঁ, আসিনি কিন্তু। অবশ্যই, হ্যাঁ। ইন্ডিয়া ওরও কিছু এত, দেখো সবার একটা জিনিস, ও যেইভাবে বলেছে সেটা অনেকে অন্যভাবে নিয়েছে। আমি ইন্ডিয়া টিম, ওকে যখন ইন্ডিয়া টিমে দায়িত্ব দেবে তবেই সে কিন্তু বলবে না হ্যাঁ আমি এই টিমের দায়িত্ব, ন্যাশনাল টিমের দায়িত্ব পেয়েছি, আমি ন্যাশনাল টিমকে কীভাবে তুলতে হয় সেটা আমার উপর ডিপেন্ড। হুম। ওকে দায়িত্ব দিচ্ছে, ওকে নিয়ে এসছে, এগ্রিমেন্ট করে নিয়ে এসছে যে তুমি গোয়াতে করো বা মুম্বাইতে করো, হ্যাঁ। মুম্বাই সিটিতে করো, সেই হিসাবে ওকে নিয়ে এসছে, বলেই নিয়ে এসছে। ওকে যদি বলতো যে আমাকে ইন্ডিয়া টিমে করা দাও, সেই কথা, এই কথা আর বলতো না, হ্যাঁ, সেটা তো ঠিক। একদমই বলতো না। তো এই যে তুমি মোহনবাগানের কথাটা বলছো, যে মোহনবাগান, মোহামেডান, ইস্ট বেঙ্গল সব কটা টিমেরই কথা বললে তুমি, তো এটা আমার খুব জানার ইচ্ছা, মানে আমি তো মোহনবাগান ফ্যান ছেড়ে তো, আমি তাহলে নিউট্রাল হয়ে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, যে মোহনবাগান গত 3টে সিজনে আগুন, ইস্ট বেঙ্গল সেই অনুযায়ী কিছু নয়, 8, 9, 10 এরকম ভাবে র্যাঙ্কিং এ ছিল। তো এই ডিফারেন্সটা হওয়ার কারণটা কি, অ্যাজ এ ফুটবলার তোমার কি মনে হয়? যে ইস্টবেঙ্গলের এই অবস্থা আছে, কিন্তু বাইরের স্টেটের লোকেরাও কিন্তু হাসাহাসি করছে তো আজকে ইস্টবেঙ্গলের অবস্থা, কিন্তু এটাকেই আমাদের, এদের সবাইকে নিয়ে আমাদেরকে বাঁচাতে হবে। কিভাবে বাঁচাতে হবে? আজকে মোহনবাগান যে প্লেয়ারদের নিয়ে শাস্ত্ররূপ যেগুলো রেখে দিয়েছে, তাদের নিয়েও কিন্তু একটা টিম হয়ে যাবে। মোহনবাগানে যে শাস্ত্ররূপ হ্যাঁ। একদম মানে এ ক্লাস আছে, সবাইকে নিয়ে রেখে হ্যাঁ দিয়েছে। সবাইকে নিয়ে রেখেছি। এবার ওখান থেকে যদি কিছু প্লেয়ারকে নিয়ে এনে দিক না, আমরা ইগো ধরে বসে থাকলে হবে না। হ্যাঁ, এবার ইস্টবেঙ্গলকে এটা ভাবতে হবে যে আমাকে আগে থেকে গোছাতে হবে। আমি শেষ পথে এসে গোছাচ্ছি, স্পন্সারের জন্য বসে আছি, স্পন্সার আসবে কি করবো? রেজাল্ট না পেলে স্পন্সার, এই বছর যা রেজাল্ট হচ্ছে, স্পন্সার কোনো স্পন্সার করবে? কেন করবে না? আমি বলছি দেখো, সে রেজাল্ট চাইবে। আজকে যদি এই রেজাল্ট হয়, মানে কেউ আসবে না। এবার এটা যখন এসছে, যে স্পন্সার যখন এসছে, তাকে তুমি ভালোভাবে করো না, বোঝাও, বা নিয়ে গিয়ে নিজেরা, অফিসিয়ালরা নিজেরাই যাও, গিয়ে মাঠে তার ভিডিও ভালো করে দেখো। আর দেখো এখন এজেন্টরা কি করে, তোমাকে আগের ভিডিও দেখিয়ে দেবে, আগের ভিডিও দেখিয়ে তোমাকে বলে হেভি প্লেয়ার তো, সে খেলছে অন্য টাইপে খেলছে, তাহলে তুমি কি আমার লাভ তাকে নিয়ে? তুমি যাও না কারেন্ট গিয়ে দেখো না তাকে, সে কি জায়গা আছে, একটা প্র্যাকটিস ম্যাচ খেলাও। ধরো আমি যদি 4টে ফরেনার নিতে চাই, আমি ওই কান্ট্রি 4টে, আমি ধরো অস্ট্রেলিয়াতে গেলাম, আমি গিয়ে আগে ওখানে একটা দেখি 4টে প্লেয়ার যাকে নেবো, তাদের একটা ম্যাচ খেলালাম, ম্যাচে দেখলাম, কোচকেও বা এ করে নিয়ে গেল, প্লেয়ার কেমন নিয়ে আসো, যদি বেটার লাগে না, ভালো লাগলো নেবো না। এবার ধরো কি হয়, ও কবে কি খেলেছে সেই ভিডিও একটা এজেন্টরা কি করে বলতো, এডিটিং করে 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 খারাপটাকে দেবে না, ভালোটাকে দিয়ে 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 এই করে ওরা মার্কেটিং করে, ঠিক আছে? এবার কি হয়, সবার প্লেয়ারদের এজেন্ট, বলেছিলাম সব প্লেয়ারদের এজেন্ট থাকে, ওরা কি করে ওই ভালোটাকে দেখাবে, এই ভালো একটা পাস করলো, গিয়ে একটা ভালো গোল করলো, ভালো মারলো, ওপর দিয়ে বেরিয়ে গেল। এবার কি হয়েছে, তোমাকে যখন আমি দেখাবো অটোমেটিক, হ্যাঁ তুমি তো ওই পার্টটা দেখবে, তুমি বলো তুমি কি করবে, না না নিয়ে নে সই করে নে। এবার তুমি তো ওকে গিয়ে সামনাসামনি গিয়ে আগে দেখো ওর খেলাটা এখন কি আছে, বর্তমানে ও কি জায়গা আছে। তো একটা রিসেন্ট ইভেন্ট নিয়ে তোমার সাথে আমি এবার এটা বলি, যে তুমি হয়তো দেখেছো যে হামজা চৌধুরী, যে ইংল্যান্ডের প্লেয়ার, যাকে মানে বাংলাদেশ বংশোদ্ভূত বলে তো সেখান থেকে নেশন চেঞ্জ করে বাংলাদেশ খেলিয়েছে, এবং আমি ম্যাচটাও দেখেছি। আমি দেখলাম যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে খেলেনি, কিন্তু খেলেছে ওই একটা প্লেয়ারের সাথে, হামজার সাথে। কোথাও কি ওই 11 জন একটা প্লেয়ারের সাথে না কম্পিট করে উঠতে পারছে না? আমাদেরও কি এরকম উচিত যে সারা দেশে তো মানে যতগুলো দেশে লিগ চলছে, আমাদের ভারতীয় বংশোদ্ভূত অনেকে আছেন, তাদেরকে নিয়ে এসে কি তবে ইন্ডিয়া তবে ওরকম পারফর্ম করতে পারে, না কি করা উচিত তোমার? না না না, দেখো এটা হামজা যেরকম এসেছে, আমাদের এরকম যদি কিছু প্লেয়ারকে, যদি আমাদের এরকম ইন্ডিয়াতে অনেক প্লেয়ার আছে বিদেশে গিয়ে খেলছে, হ্যাঁ, যেমন সাহাল আব্দুল সামাদ ইউএইর ট্রেনিং ক্যাম্প থেকে এসেছিল, এরকম কিছু ছেলেকে নিয়ে আসুন না, নিয়ে এসে একবার দেখুক না, ট্রাই করুক না আমাদের ইন্ডিয়া কি জায়গা আসতে পারে। বা এই ছেলে, আমি কি বলছি, এই যে ইন্ডিয়া টিমে আমি বলছি যারা সিনিয়র টিমটাকে, এদেরকেই 1 বছরের জন্য ওখানে রাখুক, বা
বা 23 আমি বলছি ছেড়ে দাও, সিনিয়র টিমটা যে 23 টিমটাকে ওই বার্সা বা যে কোনো একটা বিদেশে কোনো একটা টিমের সাথে অ্যাটাচমেন্ট রাখুক, ওদের সাথে প্র্যাকটিস করবে, ওদের সাথে থাকবে, ওদের সাথে মানে ওদের সাথে সব কিছু করবে, যেটা প্র্যাকটিসে যা হয় সব ওদের সাথে করবে। কোচের সাথে মানে ফরেন কোচও পাচ্ছে, স্ট্রেংথেনিং পাচ্ছে, ফিটনেসের জন্য আলাদা কোচ পাচ্ছে, ওদের তো সব আলাদা ভাগে থাকে, ওদের কোচই তো থাকে বলেছে 10-15টার উপর কোচ থাকে, তা প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা থাকে। এবার তাদের সাথে যদি ওরা ওই সিস্টেমের সাথে যদি মিশে যায় না, আমি বলছি মানে মানে এটা আমার ধারণা যে ওদের সাথে মিশে যায়, তা ওরা যখন আবার এখানে এসে যদি খেলবে না, ওদের কনফিডেন্স লেভেল বহুত হাই হয়ে যাবে। ওরা তখন আর কি বলতো, যে ধরো যে রিয়েল মাদ্রিদের সাথে যখন ম্যাচ খেলবে একসাথে প্র্যাকটিস করবে, সে তখন আর কিন্তু বার্সাকেও কিছু মনে করবে না, তাই তো? এটা তো এটা আমার হ্যাঁ ইজি, আমার মতে এটা বলে যে আজকে যদি আমি 4-5 বছর বা 7 বছর 8 বছর ধরে আমি রিয়েল মাদ্রিদের সাথে প্র্যাকটিস করছি, যখন আমি বার্সার সাথে ম্যাচ খেলছি তখন কিন্তু ওই জিনিসটা আমার মনে হয় যে বার্সা টিম ভয় পাবো না। এটা তখন তোমার কাছে ইন্ডিয়ান লিগও অনেক ইজি লাগে, কিছুই না, অনেক ইজি লাগে, অনেক মানে আমি কি বলছি, ধরো যেই জায়গায় ইন্ডিয়ান লিগ মানে তোমার মনে হবে যে একটা সাধারণ লিগ খেলছি এরকম, ওদের কাছে এই হামজা, তুমি দেখো হামজা যে ওর খেলার স্টাইল দেখবে, বডি ওয়েট, ট্যাকলিং, হ্যাঁ ওর খেলা, ও কিন্তু দেখো মানে গাগা করে দৌড়াচ্ছে এরকম না, ধরছে দিয়ে দিচ্ছে, ধরছে দিচ্ছে, মানে মানে একটা কি ফ্রি মাইন্ডে খেলছে, যে মানে কিছুই মনে হচ্ছে না আমি কোথায় খেলতে এসেছি, ও এটা কিন্তু এটা ভাবছে, কিন্তু ওর কনফিডেন্সও খেলে যাচ্ছে, কনফিডেন্সটাও গ্রো হয় বিদেশে অনেক। তুমি আমাদের এই ইয়ং জেনারেশনকে কি মেসেজ দিতে চাও যদি সে ফুটবলে আসতেই চায়? ইয়াং জেনারেশন বলছি প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, যেহেতু ফোন কম ইউজ হবে, খেলার দিকে ভাবো, কিভাবে আজকে আমি খেলার পোশাকের চেয়ে মানে বাইরে ঘুরতে যাওয়ার পোশাক বেশি কিনি, আমি পারলে আরও প্র্যাকটিসের জন্য আমি একটা বল কিনে রাখলাম, ভালো একটু বুট কিনলাম, বা খেলার জিনিস একটু ভালো খাবার খেলাম, ভাবতে হবে তোমাকে, তবেই কিন্তু তুমি কিন্তু একটা লেভেলে যেতে পারবে। তোমাকে চিন্তা ধারণা সামনে তোমাকে সারাক্ষণ ভাবতে হবে যে আমি ন্যাশনাল টিম যখন খেলতেই হবে আমাকে ন্যাশনাল টিম। আমরা মানে আমি প্রীতমের একটা কথা শুনিস, মানে প্রীতম করতো, বাড়ি যখন ঘুম থেকে উঠতো লেখা থাকতো ইন্ডিয়া টিম লেখা থাকতো, এরকম লেখা থাকতো ইন্ডিয়া টিম, প্রীতম মানে ঘুম থেকে উঠে ইন্ডিয়া টিমটা দেখলে মানে ওখানে আমাকে যেতে হবে, তাহলে কি তার মাইন্ডসেটটা ওরকম ভাবে তৈরি করতে হবে। এবারে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতীয়দের মনে, এটা সব সময় চলে এসেছে, ভারত কবে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে? হবে কেন, দেখো হবে না বলে কিছু নেই, হবে। তো আমাদের ফিফাকেও সাপোর্ট করতে হবে। ফিফা আমি চাইছি যে সব জায়গায় হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে যদি করে এটা ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন যাতে করা যায়, যদি ফিফা ওয়ার্ল্ড কাপটা যদি আমাদের ইন্ডিয়াতে করে, কেন বিদেশের যত টিম আছে ব্রাজিল, আর্জেন্টিনা, এরাও দেখুক যে এরা আমাদের এখানে ফুটবল পাগল কত লোক আছে, এখানে কিন্তু প্রচুর ফুটবল পাগল অনেক আছে, তো কত ভালোবাসে ফুটবল। আজকে কিন্তু যদি এখানে আসে, অনেক ধরো প্র্যাকটিস হচ্ছে, আজকে ধরো আমার সল্টলেকে হায়াতে প্র্যাকটিস হচ্ছে, ধরো স্পেনের প্র্যাকটিস হচ্ছে, কেউ কিন্তু ঘরে বসে থাকবে না, সবাই টিকিট কেটেও যাবে, আমি তোমাকে বলছি টিকিট কেটে যাবে খেলা দেখতে। কিন্তু সেই সময় যদি আমাদের ইন্ডিয়াকে যদি সুযোগ দেওয়া হয়, একটা সুযোগ যদি দেওয়া হয়, আশা করি মানটা বাড়বে। তা দেখো এটা তো আমরা বললে হবে না, কিন্তু সেই জায়গাটা যেতে হবে। যখন ফিফা ওয়ার্ল্ড কাপ যখন আসবে, ফিফা তো সবাই আসবে, তারা তো বুঝতে পারবে যে ইন্ডিয়া কিভাবে ফুটবলকে নিয়ে বাঁচে কিভাবে, কি ভালোবাসে ফুটবলকে, ওদেরকেও মানে বোঝাতে হবে বা জানাতে হবে যে দেখুন আমাদের দেশ কিভাবে কতটা ভালোবাসে ফুটবলকে, তবেই কিন্তু সাকসেসফুল হবে। থ্যাংক ইউ আমাদের এই পডকাস্টে আজকে আসার জন্য। তোমার কেমন লাগলো আমাদের আজকে এই পডকাস্টটা আড্ডা মেরে? ভালো লাগলো। আমি সবাইকে বলতে চাই সবাই দেখো, আশা করি সবার ভালো লাগবে, সবাই কিছু শিখতেও পারবে, আর কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও। থ্যাংক ইউ সকলকে। তোমরা দেখেছো আজকে সারা পডকাস্টটা, দেখলে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে বলো, এবং রাজীব দার সাথে আড্ডাটা তোমরা কতটা এনজয় করলে বা কি শিখলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। প্লাস কি করবে, যাযাবর পডকাস্টকে সাবস্ক্রাইব করবে এবং লাইক তো করবেই, আর সবাইকে শেয়ার করো। চলো আজকের মতো টাটা।